সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা করতে চলেছি ক্লাস নাইনের অধ্যায় 15 অঙ্কগুলো। তো এখানে কি বিষয় অঙ্ক আছে সেটা দেখো। এখানে রয়েছে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্কগুলো। তো আমরা দেখো কেমন ভাবে অঙ্কগুলো করব। প্রথমে দেখো, তোমাদের বইতে এরকম ছবি দেওয়া আছে। তো চলো আমরা ছবি থেকে কিছু বোঝার চেষ্টা করি। তো আমি যদি মনে করি এটা তো একটা আয়তক্ষেত্রের ছবি। তো দেখো যে এখানে আসলে পরিসীমা বলতে কি বোঝায় ও ক্ষেত্রফল বলতে কি বোঝায় বলো তো? তাহলে আমরা বলতে পারি যে দেখো, পরিসীমা কি আমি সেটা আগে বলছি। পরিসীমা মানে হচ্ছে এই এই একটা আয়তক্ষেত্র। তো তো এটার এই চারি কাচা জুড়ে যদি কেউ হেঁটে আসে, মনে করো এ বিন্দু থেকে শুরু করলো, এই ডি বিন্দু অব্দি গেল, এই ডি থেকে আবার সি বিন্দু পর্যন্ত সে গেল, সি থেকে উপরের দিকে ওঠা শুরু করলো বি অব্দি, আবার এই এ অব্দি গেল, তার মানে এ কি করলো, ব্যক্তিটা এইভাবে গিয়ে এইভাবে এর চারি কাচা দিয়ে একবার হেঁটে চলে আসলো পুরোটা। তো আমরা কি বলতে পারি, তার পরিসীমা বরাবর সে পুরো হেঁটে চলে আসলো। তাহলে সে এটা বেরিয়ে গেল তার পরিসীমা। মানে কি, যে পরিসীমা মানে হলো যে কোনো, যদি বহুভুজের, এখানে যেমন চতুর্ভুজ আছে, এটা আয়তক্ষেত্র তো একটা চতুর্ভুজ, তাহলে বহুভুজের ক্ষেত্রে, মনে করো চতুর্ভুজের ক্ষেত্রেই আমরা এখন এখানে বলছি, তাহলে পরিসীমা হবে এই বাহুগুলোর যোগফল। মনে করো এইখান থেকে এইটুকুর যে দৈর্ঘ্য সেটা, যোগ এখান থেকে এইটুকুর যে দৈর্ঘ্য সেটা, যোগ এখান থেকে এইটুকুর যে দৈর্ঘ্য সেটা, এবং যোগ এখান থেকে এইটুকুর যে দৈর্ঘ্য সেটা। তাহলেই তো আমরা বলতে পারবো যে ওই ব্যক্তিটা এই কাঁচা বরাবর এত মিটার হেঁটে এসেছে। তার মানে বেরিয়ে গেল পরিসীমা। যেমন দেখো এই ছবিটাতে এই ব্যক্তি মানে একটা স্টুডেন্ট, তুমি মনে করো সে এইখান দিয়ে হাঁটা শুরু করেছে, জমির কাঁচা বরাবর হেঁটে এই অবধি যাবে, তারপর এই অবধি যাবে, আবার এই অবধি আসবে, আবার এইখানে ফিরে আসবে। তাহলে বলবো আমরা পুরো জমিটার সে পরিসীমা বরাবর হেঁটে এসেছে। তাহলে আমরা এইগুলো যোগ করে দেব। বাহুর দৈর্ঘ্য, মনে করো এটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য বি, এটার দৈর্ঘ্য সি এবং এটার দৈর্ঘ্য ডি। তাহলে এই সব কয়টা যোগ করে দিলে বাহু, তাহলে আমরা পাবো পরিসীমা। এবার দেখো যে ক্ষেত্রফল মানে কি। ক্ষেত্রফল মানে হলো, এক মিনিট, ক্ষেত্রফল মানে হলো, ক্ষেত্র মানে কি জমি, ক্ষেত্রফল জমির ভিতরের এই এরিয়াটা, কতটুকু জায়গা এই জমির ভিতরে রয়েছে সেটাই হলো ক্ষেত্রফল। মনে করো এই, এবার এই ইনি মনে করো তুমি, এই মেয়েটা এখন এ কি করবে, যে এ মনে করো যে এখানে ট্রাক্টর দিয়ে চাষ করতে চায় পুরো জমির ভিতরটা। তাহলে যদি এ জমির ভিতরটা চাষ করে তাহলে তার কি মাপতে হবে, তাহলে তার মাপতে হবে ক্ষেত্রফল জমির। যে মনে করো প্রশ্নে বলে দেবে চাষ করতে কত টাকা খরচ হবে, তাহলে কি করে হিসাব করবা, পুরো জমিটার ক্ষেত্রফল ও চাষ করবে। তাহলে ভিতরের এই ক্ষেত্রফল আমাদের হিসাব করতে হবে, মানে ভিতরের এই জমিটা। বুঝেছো? এবার এই দুটো আশা করি বুঝে গেছো। এবার তোমাদের বুঝতে হবে আর একটা টপিক। দেখো, যদি কোনো এরকম অঙ্ক বলে দেওয়া থাকে যেখানে আমাদের, এটা তো এ সি বরাবর একটা লাইন দিয়ে জুড়ে দিয়েছি, এটা কি, এটা তো কর্ণ। তাহলে যদি এরকম কোনো অঙ্কে আমাদের কর্ণ বের করতে হয়, তাহলে তোমরা কি কর্ণ বের করতে পারবে বলো তো? দেখো তো, আমরা আগেই শিখেছিলাম পিথাগোরাসের উপপাদ্য, তোমরা মনে আছে তোমাদের? তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? যদি আমি মনে করো যে এখানে এই ত্রিভুজ হিসাব করি, এটা মনে করলাম যে আমি একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ ভাবলাম, তাহলে এটা কি হয়ে গেল, এর অতিভুজ। কারণ এটা অতিভুজ হলো কেন, কারণ এইটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহুটা অতিভুজ হয়।
তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান কি? এক্ষেত্রে এটা কি এর ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, বা এখান থেকে অতিভুজ বের করতে পারবে তুমি, সমান সমান রুট ওভার, কারণ এই স্কয়ারটা যদি ডান দিকে চলে আসে তাহলে রুট হয়ে যায়। রুট ওভারের মধ্যে তুমি সব কয়টা রেখে দাও, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার যেটা ছিল আগে। তাহলে এই অতিভুজি কর্ণ না এখানে, এই আয়তক্ষেত্রের এইটা আর এইটা, এই দুটো কোণা মিলিয়ে দিলে কর্ণ পেয়ে যাই তো। তাহলে আমরা এই কর্ণই তো পেয়ে গেলাম। তাহলে আবার আমরা লিখতে পারি যে এটাই হলো কর্ণ না। তাহলে লিখে দিই, অতএব কর্ণ সমান সমান রুট ওভার, এই যে এটাই আগে যে লাইনে লিখেছি সেটাই, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, এটাই হয়ে গেল তোমার কর্ণ। তাহলে যদি কোনো অঙ্কে কর্ণ বের করতে হয় তাহলে আমরা কি করব? তা যদি আয়তক্ষেত্র হয় অথবা বর্গক্ষেত্র হয় তাহলে আমরা সেক্ষেত্রে কর্ণটা বের করব রুট ওভার ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার দিয়ে। তাহলে আমরা এটা বুঝে গেলাম। চলো নিচে দেখবো আর কি কি আছে। এইভাবে আগে পুরো চ্যাপ্টারের, পুরো অধ্যায়ের পুরো ওভারভিউটা, ব্রিফ ইন্ট্রোডাকশন আমরা করে নেব। তাহলে তোমাদের অঙ্ক করতে আর কোথাও বেঁধে যাবে না। বুঝেছো? দেখো, প্রয়োজনীয় ধারণা আমরা কি কি একটু শিখতে হবে, প্রথমেই সেগুলো শিখে নিই। ভূমি কি এবং উচ্চতা কি? বলছে ক্ষেত্রফল নির্ণয়ে ভূমি ও উচ্চতা স্পষ্ট ধারণা থাকা আবশ্যক। তাহলে ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয় কোনো জমির, তাহলে আমাদের ভূমি জানতে হবে এবং উচ্চতা জানতে হবে। এবং আর কি বলেছে? বলেছে উচ্চতা সর্বদা ভূমির উপর লম্বভাবে অবস্থান করবে। তাহলে মনে করো এটা হলো একটা ভূমি, আর উচ্চতা হবে এইভাবে ভূমির উপর লম্ব। এটা হয়ে গেল তোমার উচ্চতা, যেখানে এটা 90 ডিগ্রি। এটা হয়ে গেল উচ্চতা, আর এটা হয়ে গেল ভূমি, তাই তো? তারপরে কি বলছে? এবার বলছে পরিসীমা কি আর ক্ষেত্রফলের একক কি? বলছে পরিসীমার একক হলো সেন্টিমিটার অথবা মিটার অথবা কিলোমিটার, ডেকামিটার, যা কিছু হোক না কেন, মানে দৈর্ঘ্যের একক হবে, বর্গ মিটার হবে না। পরিসীমার এককটা কোনো সময় বর্গ মিটার হবে না, অথবা ঘনমিটার হবে না। যদি বলি কেন হবে না, এগুলো বলো তো কেন? তোমরা কি বলতে পারবে কেন হবে না? চলো দেখি যে কেন বর্গমিটার, ঘনমিটার এগুলো হয় না পরিসীমার একক। যদি আমি মনে করি উম একটা জমি রয়েছে, তোমাদের বাড়ির বাগান, এই বাগানের তুমি এ বি সি ডি বাগান, এই বাগানের এইখান থেকে শুরু করে পুরোটা একবার ঘুরে আসবে যদি বলি, যদি তুমি ঘুরে আসো, তাহলে যদি বলি কত মিটার পথ তুমি আহ, অতিক্রম করো, তাহলে আমি এই পথ অতিক্রম মানে কি, পুরো এই এরিয়ার এই পরিসীমা বরাবর তুমি ঘুরে আসো, অথবা তুমি বেড়া লাগাবে, প্রশ্নে বলে দেয়া থাকবে অঙ্কে যে বেড়া লাগাবে, তুমি কিছু পাঁচিল দেবে, তাহলে পরিসীমা কতটুকু মাপতে হবে, তাহলে পাঁচিল কত মিটারের পাঁচিল লাগবে, তাহলে আমি পাঁচিল তো এই বরাবর দেবো, তাহলে এ বি বরাবর, এটা মুছে দিতে হবে একটু। মনে করো পাঁচিল আমি তো এই
একবার পাঁচিল শুরু করব, এ থেকে বি অব্দি পাঁচিল দেব, তাহলে এটা যত মিটার লম্বা জমিটা এই প্রস্থ বরাবর আমার তত মিটার লম্বা পাঁচিল লাগবে। তারপর এইখান থেকে দৈর্ঘ্য বরাবর যতটুকু লম্বা সেইটুকু পাঁচিল লাগবে। তারপর আবার এই প্রস্থ বরাবর আর যতটুকু লম্বা এদিকে সেটুকু পাঁচিল দিতে হবে। তারপর এইখান থেকে এটুকু যতটুকু লম্বা সেটুকু পাঁচিল দিতে হবে। তাহলে আমার কি করলাম, আমি আসলে এই এ বি যোগ বিসির দৈর্ঘ্য যোগ সিডির দৈর্ঘ্য যোগ ডি এর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য কয়টা তো যোগ করে দিলাম। তাহলে যোগ করলে আমরা কি পাই, আমরা পাই পরিসীমা। তাহলে মনে করো যে এ বির দৈর্ঘ্য এ মিটার, বিসির দৈর্ঘ্য বি মিটার, সিডির দৈর্ঘ্য সি মিটার এবং ডি এর দৈর্ঘ্য ডি মিটার। তাহলে যদি আমি এ বি এ মিটার লিখি যোগ বিসি কে বি মিটার লিখি যোগ সিডি কে সি মিটার লিখি যোগ পরেরটা ডি মিটার লিখি, এবার দেখো তো এইখান থেকে তুমি মিটার, সবগুলো মিটার আছে, মিটারগুলোকে যদি কমন নিয়ে নাও তাহলে এখান থেকে এ যোগ বি যোগ সি যোগ ডি চলে আসে। এত মিটারকে কমন নিয়ে নিয়েছিলাম, মিটার লিখলাম। তাহলে এটা তো যোগফল হয়ে গেল পুরো বাহুগুলোর। আর এটা লাস্টে কি লিখলাম, শুধু মিটার। না আমি বর্গ মিটার লিখলাম, না আমি ঘন মিটার লিখলাম, কিছুই লিখিনি, আমি শুধু লিখেছি মিটার, বুঝেছো? তার জন্য এগুলোর একক দৈর্ঘ্যের এককই হবে পরিসীমার একক, তাই বলছে এখানে। আর ক্ষেত্রফলের একক কি দেখো, বর্গ সেমি, বর্গ মিটার, এগুলো ক্ষেত্রফলের একক। তাহলে ক্ষেত্রফলের সময় আমাদের লাগবে বর্গ করা, বর্গ একক হবে। সেটা মিটার হতে পারে, সেটা কিলোমিটার হতে পারে, যা কিছু হতে পারে। তাহলে আমি যদি বলি যে বর্গ লাগবে কেন ক্ষেত্রফল করতে গেলে, কারণ আমি কেন লাগবে বলতো, মনে করো এই জমিটিরই ক্ষেত্রফল হিসাব করতে হবে তোমাকে। এই ক্ষেত্রফল মানে ভিতরের এই এরিয়াটুকু। তাহলে ভিতরের এরিয়াটুকু কি করে পাবে তুমি, এটা তো একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দেখো তো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, দেখো তো কি, এই দেখো আমাদের ছক আছে একটা, এই দেখো ছকটা মুখস্থ করতে হবে, ধীরে ধীরে আসবো এখানেও। এই যে আয়তক্ষেত্রের এই দেখো ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? চলো সেটা লিখে দিই এখানে। ক্ষেত্রফল হয়ে গেল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান, এখানে যদি বলি দৈর্ঘ্যের একক কি ছিল, এটা হয়ে গেল দৈর্ঘ্য তোমার এই বরাবর, আর এই বরাবর বিসি বরাবর হলো দৈর্ঘ্য, এবং সিডি এটা হয়ে গেল প্রস্থ, অথবা এ বি হয়ে গেল প্রস্থ। চলো তাহলে দৈর্ঘ্য যদি বলি, দৈর্ঘ্য কত আছে এখানে, মনে করো যে বি মিটার দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য লিখলাম বি মিটার গুণ প্রস্থ কত, প্রস্থ তুমি এটাও লিখতে পারো অথবা এটাও লিখতে পারো, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান তো, এই সিটাও যা এটাও তাই। তাহলে মনে করো সি লিখলাম আমি, তাহলে এখানে লিখলাম সি মিটার সমান সমান কি হলো, বি মিটার গুণ সি মিটার, তাহলে হয়ে গেল বি সি গুণ করে, আর মিটার মিটার দুইবার গুণ আছে তো, তাহলে হয়ে গেল মিটারের স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এই মিটারের স্কয়ারটা মানেই হচ্ছে বর্গ মিটার, দুইবার গুণ আছে তো তাই বর্গ। আর যদি তিনবার গুণ থাকতো তাহলে হয়ে যেত ঘন, ঠিক আছে? তাহলে বুঝেছো ক্ষেত্রফলের সময় বর্গ মিটার কেন হবে, বুঝেছো? এবার দেখো, এবার বলছে হেরনের সূত্র কি, হেরনস ফর্মুলা। আমরা ক্ষেত্রফল হিসাব করতে গেলেও হেরনের ফর্মুলাটা প্রয়োগ করব। এবার তুমি বলবে যে ক্ষেত্রফলের যখন এইসব সূত্র রয়েছেই,
দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রে সেরকম, ত্রিভুজের ক্ষেত্রেও ক্ষেত্রফলের সূত্র আছে, রম্বসের ক্ষেত্রেও আছে। তো আমরা এই হেরনের সূত্র আবার প্রয়োগ করতে যাব কেন, বুঝেছো? তো আমরা হিরণের সূত্রটা প্রয়োগ করব কখন বলো তো? হিরণ হোক যাই হোক, হেরন ইংলিশে লেখা আছে। তো এই হেরনের সূত্রটা প্রয়োগ করব তখন যখন আমরা উচ্চতাটা জানা থাকবে না আমাদের, ঠিক আছে? মনে করো এমন একটা ত্রিভুজ রয়েছে, মনে করো যে তোমার কাছে, তুমি তো একটা সমকোণী ত্রিভুজের উচ্চতা তো জানতে পারো, তাই তো? কিন্তু এমন ত্রিভুজ রয়েছে যে যার উচ্চতা তুমি জানো না, অথবা কোনো কিছু এমন একটা উম, ওই এমন একটা বহুভুজ রয়েছে যার উচ্চতা তুমি জানো না। তো সেক্ষেত্রে ফেরনের সূত্র প্রয়োগ করে আমরা কি করতে পারবো? ক্ষেত্রফলটা হিসাব করতে পারবো। কিভাবে বলো তো? নিচে আছে, আমরা করব ধীরে ধীরে, ঠিক আছে? তারপরে দেখো, এটা গেল ফেরনের সূত্র। তাহলে কি জানলাম? কখন প্রয়োগ করব? যখন আমরা যখন আমাদের ওই উচ্চতা জানা থাকবে না, তখন হিরনের সূত্র প্রয়োগ করব। এবার রম্বসের ক্ষেত্রফল। এবার রম্বসের ক্ষেত্রে কি বিষয়গুলো জানতে হবে দেখো। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য জানা প্রয়োজন হয়। তাহলে এটা তোমার মনে রাখতে হবে কি, ক্ষেত্রফল যখন তুমি নির্ণয় করবে রম্বসের, সেক্ষেত্রে আমাদের কি জানতে হবে? কর্ণ জানতে হবে। কেন? কারণ ক্ষেত্রফলের সূত্রে আমাদের দুটো কর্ণের মানই বসাতে হবে, বুঝেছো? ক্ষেত্রফলের সূত্রের ভিতরে, তাই দুটো কর্ণর মান জানা আবশ্যক যখন রম্বসের ক্ষেত্রফল তুমি হিসাব করবে। আমরা সূত্রগুলো নিচেই আছে, ছক করা আছে সবকটা সূত্র, সেটা ধীরে ধীরে দেখবো। আগে বুঝে নাও বিষয়টা। এবার দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো এবার ট্রাপিজিয়াম বলতে কি বোঝায় জানো? ট্রাপিজিয়াম হলো একটা চতুর্ভুজ যার বিপরীত দুটি বাহুর দৈর্ঘ্য সমান। দুটি বাহুর দৈর্ঘ্য মানে সমান বলছি, সরি, সমান্তরাল হবে। চারটি না কিন্তু, পরস্পর শুধুমাত্র দুটি বাহুর দৈর্ঘ্য সমান্তরাল হবে, অন্য দুটো সমান্তরাল নয়। তাহলে এটা এটা সমান্তরাল, কিন্তু এটা আর এটা সমান্তরাল না। তাহলে যদি পরস্পর দুটি বাহুর দৈর্ঘ্য সমান্তরাল হয়, তাহলে সেটা হবে তোমার ট্রাপিজিয়াম। এক্ষেত্রে বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য। তাহলে ট্রাপিজিয়ামে যখন আমি ক্ষেত্রফল নির্ণয় করব, এই বাহুটার দৈর্ঘ্য এবং এই বাহুটার দৈর্ঘ্য আমাকে জানতে হবে, এবং উচ্চতা জানার দরকার, এবং আমার এই ট্রাপিজিয়ামের উচ্চতা জানতে হবে। তাহলে এই দুটো তো গেল। এবার বলো তো, এই ট্রাপিজিয়ামের আমরা উচ্চতা কিভাবে বের করতে পারবো? তো উচ্চতা যদি বলি, আমরা কি জানি? উচ্চতা সবসময় ভূমির উপর লম্ব হবে। তো এই যে এই ভূমি রয়েছে এটার মানে, এই এক্ষেত্রে ট্রাপিজিয়ামের যে পরস্পর দুটো সমান্তরাল বাহু রয়েছে, উচ্চতা তার উপর হবে লম্ব। তো এই রেখাটা এইচ হয়ে গেল, এই এইচটা হয়ে গেল এর ক্ষেত্রে উচ্চতা। তো আমরা যেই উচ্চতার মান পেয়ে যাব, এবং কর্ণের এই দুটো যে কর্ণ রয়েছে সেগুলোর মান পেয়ে যাব, তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে এগুলো হয়ে গেল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার দেখো ত্রিভুজ। এবার যদি বলি ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি? ত্রিভুজের পরিসীমা হবে, ত্রিভুজের পরিসীমা সমান সমান তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল। কারণ পরিসীমা আছে যে কোনো এই তোমার বহুভুজের ক্ষেত্রেই হোক, সেটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, যত কিছুই হোক না কেন, সবকটা বাহুর যোগফল হবে তার পরিসীমা। ব্যাস। এবং ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হলো তার ওই সূত্র আছে যেটা মধ্যের জায়গা সেটা।
তাহলে ক্ষেত্রফল হলো, যদি আমরা সাধারণ ত্রিভুজের ক্ষেত্রে হিসাব করি, তাহলে ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এবার তোমার ক্ষেত্রফল হিসাব করার জন্য ত্রিভুজের কি ভূমি জানা লাগবে এবং উচ্চতা জানা লাগবে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করতে পারবো। এবার যদি বলি সমকোণী ত্রিভুজ, এটা ছিল সাধারণ ত্রিভুজ মনে করো, যে এরকম একটা ত্রিভুজ এটা। এবার যদি বলি আমি সমকোণী ত্রিভুজ, এই দেখো যার একটা কোণ 90 ডিগ্রি, এটা তো সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। এবার ক্ষেত্রফল হবে হাফ গুণ, এক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে কি ছিল ক্ষেত্রফল, এখানে দেখো হাফ গুণ ভূমি ছিল গুণ উচ্চতা। এইখানে উচ্চতা কি, এই যেটা এই ভূমি তার উপর হবে এই উচ্চতার লম্ব। তাহলে এটা হয়ে গেল তোমার উচ্চতা, এটা এইখানে হতে হতো, এটা হয়ে গেল তোমার উচ্চতা এইচ। আর এইখানে ক্ষেত্রফল হবে কি লম্ব, হাফ গুণ লম্ব গুণ ভূমি। তাহলে এখানে আগেরটার ক্ষেত্রেও কি ছিল ক্ষেত্রফল ভূমি ছিল, এখানেও ভূমি আছে, উচ্চতা ছিল, এইখানে উচ্চতা কি, এখানে উচ্চতার এইটা লম্ব না, তাহলে এই উচ্চতার লম্ব সমান সমান, কারণ আগে উচ্চতাও তো এখানে দেখো লম্ব আকারে বের করেছি না উচ্চতা। আর এখানে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, একটা কোণ সমকোণ, তাহলে এই লম্বটাই হচ্ছে এর উচ্চতা, তাই আমরা এখানে এই লম্বই বসিয়ে দিয়েছি এখানে, বুঝেছো? তাহলে এটা মাথায় রাখবে। তারপর বলছে দুটি সমকোণ সংলগ্ন বাহু হলো লম্ব ও ভূমি, যেটা আমরা একটু আগেই বললাম তোমাদের। এবার যদি বলি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে সমবাহু ত্রিভুজ কেমন হয় দেখো তো, এই যে একটা আঁকলাম আমি সমবাহু ত্রিভুজ, দাঁড়াও, তবুও সমবাহু হলো না, মুছে দিই এটা, এটা সমবাহু বলা যেতে পারে। তাহলে ক্ষেত্রফল হবে রুট ওভার, এইটা মুখস্থ রাখতে হবে এইসব। তাহলে ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ঠিক আছে? এটা যেখানে তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান, এখানে যদি এটা এ হয় তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, তার কারণ সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান হয়। এবার হেরেনের সূত্র কি ছিল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই হেরেনের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। হেরেনের সূত্র কখন অ্যাপ্লাই করব, শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে? তো যে কোনো ত্রিভুজ হবে তার তার যেই আমরা ক্ষেত্রফল হিসাব করব, যেখানে আমরা কি জানি না, না যে উচ্চতা এইচটা আমরা জানি না, যেখানে, বুঝেছো, উচ্চতা এইচটা কি সেটা আমরা জানি না, তো সেখানে আমরা হেরেনের সূত্রটাকে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে ক্ষেত্রফল হয়ে যাবে √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার তোমরা বলবে স্যার এস মানে আবার কি, তো দেখো এস মানে হলো অর্ধ পরিসীমা, সরি অর্ধ পরিসীমা বলছি আমি, হ্যাঁ অর্ধ পরিসীমায়, ঠিক ঠিক, অর্ধ পরিসীমা। এস এর মানটা কি বলতো, এস এর মান যেহেতু পরিসীমার মান তোমরা জানো, যদি এই ত্রিভুজের আমি পরিসীমা হিসাব করতে চাই, মনে করো এই ত্রিভুজ না, যে কোনো একটা ত্রিভুজ যার মনে করো তুমি উচ্চতা জানো না, মনে করো ত্রিভুজ একটা এটা হলো, এক্ষেত্রে এ বি সি তিনটে বাহু, যদি এক্ষেত্রে আমি পরিসীমা বলি, তাহলে পরিসীমা হয়ে যাবে এই বাহুগুলোর যোগফল, সেটাই বলেছিলাম একটু আগেও, এ প্লাস বি প্লাস সি পরিসীমা। এবার এক্ষেত্রে একটা এক্সট্রা কি বলেছে, যে অর্ধ রয়েছে, অর্ধ পরিসীমা, তাহলে পরিসীমাকেই যদি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমি কি পেয়ে গেলাম, অর্ধ পরিসীমা পেয়ে গেলাম। তাহলে এটাই হলো এস এর মান, অতএব এস সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই 2, দেখো সেটাই লেখা রয়েছে এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে আমরা হেরেনির সূত্রটা কখন অ্যাপ্লাই করব, যখন তিনটে বাহু দেওয়া থাকবে কিন্তু উচ্চতা জানা থাকবে না তখন। এবার
ত্রিভুজ আমরা আশা করি ত্রিভুজ তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ঢুকে যাব চতুর্ভুজের ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখো চতুর্ভুজে কি বলছি। চতুর্ভুজের পরিসীমা কিভাবে মাপবো? ওই একই উপায়ে চতুর্ভুজের চারটে বাহু যোগ করে দাও, পরিসীমা পেয়ে যাব। এবং ক্ষেত্রফল বিভিন্ন চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র বিভিন্ন রকম হবে। তো দেখো, যদি বলি আমরা আয়তক্ষেত্র, এক্ষেত্রে পরিসীমার সূত্র হয়ে যাবে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। কারণ কি তোমরা বুঝতে পারবে যে তোমরা বলবে কেন এরকম হয়ে গেল কি করে আবার, তুমি তো বলেছিলে সব কয়টা বাহুর যোগফল, তাহলে এখানে আবার 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ আবার কি রকম হয়ে গেল পরিসীমা। কারণ তুমি কি জানো আয়তক্ষেত্রের পরস্পর বিপরীত বাহুগুলো সমান হয় তো। তাহলে এটা যদি এ হয় তাহলে সমান এবং সমান্তরাল হবে, তাহলে এই আয়তক্ষেত্র হবে, তাহলে এই বিপরীত বাহুটাও এ হবে। এটা যদি মনে করো এ বি সি ডি দিয়ে তোমরা যদি না বুঝতে পারো, এটা মনে করো 2 মিটার, 2 মিটার, তো এটাও 2 মিটার হবে। এটা যদি 5 মিটার হয়, এটাও 5 মিটারই হবে। তাহলে এটা হলো আয়তক্ষেত্র। এখানে যদি আমি পরিসীমা হিসাব করতে চাই, সমান সমান যদি আমি যোগফল বের করি সবকটা বাহুর, দেখো প্রথমে 2 + 5 যোগ আবার 2 + 5, কত পেলাম? 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 5 কত? 14। আমরা পেলাম 14 পরিসীমা। তাহলে এটাই এরকম হলো না, দেখো এই এই যে এই দুইটা কতবার আছে? 2 বার আছে। আর এই যে এই 5টা এটা কতবার আছে এখানে? 2 বার লেখা আছে 5ও। তাহলে আমি এই দুইটা কি ছিল এর, এই দেখো তো এই দুইটা কি এর প্রস্থ না? এটা তো প্রস্থ হয়ে গেল। আর এই 5টা কি? এই 5টা এ দেখো এই 5টা দৈর্ঘ্য না? তো এটা যেহেতু দৈর্ঘ্য আর এই দুইটা যেহেতু প্রস্থ, তাহলে পরিসীমা আমরা এইভাবে লিখতে পারি, সমান সমান দুইটা কি ছিল এর? প্রস্থ ছিল, তাইলে লেখো প্রস্থ যোগ দৈর্ঘ্য। 5 কেন? কারণ 5টা কি দৈর্ঘ্য, যোগ আবার দুইটা কি ছিল? দুইটা প্রস্থ, যোগ 5টা কি ছিল? 5টা হচ্ছে দৈর্ঘ্য, সমান সমান। দেখো তো প্রস্থ প্রস্থ 2 বার আছে, তাহলে 2 বার প্রস্থ, যোগ দৈর্ঘ্য দৈর্ঘ্য 2 বার আছে, তাহলে 2 বার দৈর্ঘ্য। 2 কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলে কি থাকে? থাকে প্রস্থ যোগ দৈর্ঘ্য। তাহলে দেখেছো আমরা এটাকে আবার এরকম লিখতে পারি না, 2 গুণ প্রস্থ যোগ দৈর্ঘ্য মানেও যা, দৈর্ঘ্য যোগ প্রস্থ মানেও তাই। তাহলে আমরা বলতে পারি যে পরিসীমা, এইটা পরিসীমা, তো তাহলে পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ বেরিয়ে গেল। এ দেখো এখানে বেরিয়েছিল পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দেখো। ঠিক আছে, তাহলে এটা কিভাবে বের হলো? এইভাবে বের হলো এটা। এবার চলো পরেরটা কি বলছে। উম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে ভিতরের এই জায়গাটা। তো ভিতরের এই জায়গাটা কি হবে? এই কিভাবে বের হবে? এই দৈর্ঘ্য এবং গুণ এই প্রস্থ বের করলেই পুরো জায়গাটা বেরিয়ে যাবে, তো তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে কি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি চিহ্নিত করতে পারি যে কিভাবে বুঝবো এটা আয়তক্ষেত্র? উম, না, আয়তক্ষেত্র হবে এর 4টি কোণই সমকোণ হবে। কারণ এইটা দেখো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এটাও 90 ডিগ্রি, এবং দেখেও চেনা যায় কোনটা আয়তক্ষেত্র কোনটা কি। এবার দেখো বর্গক্ষেত্রের জন্য সূত্রগুলো আমরা দেখব। তো চলো প্রথমে এই বর্গক্ষেত্র একটা আঁকি। তোমরা সবাই জানো বর্গক্ষেত্রের কি হয়? বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তাহলে মনে করো এক্ষেত্রে সব কয়টারই কত 5 সেন্টিমিটার মনে করো দৈর্ঘ্য রয়েছে, সব কয়টা 5 সেন্টিমিটার করে রয়েছে।
এক্ষেত্রে এবার যদি আমি পরিসীমা হিসাব করার চেষ্টা করি, তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা সমান সমান আমরা কি জানতাম? আমরা জানতাম পরিসীমা মানে যে কোনো আহ, যে কি বলে এটাকে, যে কোনো বহুভুজের পরিসীমা হবে তাদের বাহুগুলোর যোগফলের সমান। তো মনে করো এখানে বাহু 5 করে আছে, 5 সেন্টিমিটার রয়েছে, আবার 5, আবার 5, আবার 5, এত সেন্টিমিটার। তাহলে সমান সমান কত হচ্ছে? মোট 5 আর 5 10, আর 10 20 সেন্টিমিটার। তো এইটাকেই আমরা একটু ক্যালি করে অন্যভাবে লিখতে পারি। দেখো তো কিভাবে লিখতে পারি? এই ডাইরেক্ট 20 না লিখে আমি যদি একটু ক্যালি করি, দেখো তো কি ক্যালি করতে যাই। যদি আমি এই 5 মানে কি বলতো এর, আহ 5 মানে এক একটা বাহু ছিল, তো এই 5 একটা বাহু, এই 5 ও বাহু, সবকটা বাহু দৈর্ঘ্য সমান। তাই যদি আমি মনে করো 5 এর জায়গায় আমি বাহু লিখলাম, একবার বাহু লিখলাম, আবার বাহু লিখলাম, আবার 5 এর জন্য বাহু লিখলাম, আবার আরেকটা 5 এর জন্য আরেকটা বাহু লিখলাম, তাহলে মোট কটা বাহু হলো বলতো? 1 2, দেখো 1 2 3 4, 4 বার আমি লিখলাম বাহু। তাহলে এই 4টে বাহু পরপর বাহু 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 এরকম যোগ করে লিখাও যা, 4 বার গুণ করে লিখাও তাই। 4 গুণ বাহু লিখলেও যা হয়, 4 বার বাহু যোগ করে লিখলেও তাই হয়, তাই তো? মানে মনে করো 4 বার যদি মনে করো যে 5 যদি 4 বার যোগ থাকে, এটাও যা। তাহলে 1 2 3 4 বার 5 যোগ রয়েছে, তাহলে যদি 4 এর সঙ্গে 5 গুণ করে দিই একবার, তাহলে এটার মানও যা বেরোবে। 5 বার মানে 4 বার 5 যোগ 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 করে লিখলেও যা বেরোবে, এই 4 গুণ 5 করলেও তাই বেরোবে, তাই তো? তাই আমি এখানে যদি বাহু 4 বার না লিখে 4 বারের এই 4 এর সঙ্গে গুণ করে দিই বাহু, তাহলে এটাও যা বেরোবে এটাও সেটাই বেরোনোর কথা, তাই তো? হ্যাঁ, তাহলে এটাই দেখো পরিসীমার সূত্র হয়ে গেছে। পরিসীমা, ঠিক আছে, 4 বাহু, এই দেখো পরিসীমার সূত্র এখানে পেলাম আমরা 4 বাহু। তাহলে দেখো তো এই 4 যে বাহু লিখলাম সেটার মান কত পাচ্ছি আমরা? এটার মান পাচ্ছি 4 গুণ এক একটা বাহুর মান কত? একটা বাহুর মান দিতে হবে 4 গুণ বাহু, তাই বাহু কত মান? 5 সেন্টিমিটার করে, তাহলে 5 সমান সমান 20 পেয়ে গেলাম, দেখেছো? তাহলে 20 সেন্টিমিটার আমরা এখান থেকেও পাচ্ছি, আর এইখান থেকেও আমরা কত পাচ্ছি যদি আমরা ওই ম্যানুয়ালি যোগ করি এক একটা করে, এখানেও 5 আর 5 10, আর 5 আর 5 10, 10 আর 10 20 সেন্টিমিটার, দেখেছো? তাহলে আমরা সূত্র হিসাবে লিখতে পারি 4 গুণ বাহু মানে পরিসীমা। এবার দেখো যদি বলি ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল হবে এই এর ক্ষেত্রে মনে করো এটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে ক্ষেত্রফল পাই। তো এইখানে দৈর্ঘ্য যা, এই প্রস্থ সেইটুকু না, বর্গক্ষেত্রের ক্ষেত্রে একই, তাহলে এইটুকু মনে করলাম বাহু, আর এটাও বাহু। তাহলে এখানে এই বাহু গুণ বাহু, তাহলে এই বাহু বাহু 2 বার গুণ করাও যা, আর বাহু এর স্কয়ার মানে তাই, মানে 2 বার গুণ করা। তাহলে দেখো ক্ষেত্রফলের সূত্র হয়ে গেল বাহু স্কয়ার। দেখেছো কিভাবে ক্ষেত্রফলের সূত্রগুলো, মানে এই সূত্রগুলো আসলো? এবার দেখো, এবার সামন্তরিক। যদি বলি আমি সামন্তরিক, সামন্তরিকের পরিসীমার সূত্র কি হবে? প্রথমে আমাদের সামন্তরিক আঁকতে হবে, মনে করো আঁকলাম।
এটা তো সামান্তরিক পেলাম। তো এক্ষেত্রে পরিসীমা কি হলো? সামান্তরিকের কি জানো আমরা? আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হবে। তাহলে মনে করলাম যে এইখান থেকে এইটুকুর যে দৈর্ঘ্য, এইখান থেকে এইটুকুর সেই দৈর্ঘ্য, তাই তো? তাই মনে করলাম আমি এটা, মনে করো তুমি এটা দৈর্ঘ্যই লেখো, তাহলে এই দৈর্ঘ্যর সঙ্গে এই দৈর্ঘ্য সমান হবে, তাই আমি এখানেও দৈর্ঘ্য লিখে দিই। এইখানে এইটা যদি প্রস্থ হয় আর এই প্রস্থ পরস্পর সমান হবে, বুঝেছো? তাই তো সেটা আয়তক্ষেত্র হয়েছে, মানে সামান্তরিক হয়েছে। তাহলে এটা প্রস্থ লেখো, তাই এটাও আমি প্রস্থ লিখলাম। এবার যদি আমি পরিসীমা হিসাব করতে চাই, এবার পরিসীমা সমান সমান আমরা কি জানি? বহু, যে কোনো বহুভুজ, সেটা আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, সামান্তরিক হোক, সেক্ষেত্রে পরিসীমা সব কয়টা বাহুর যোগফল হিসাব করতে হবে। তাহলে যোগ করো। প্রথমে মনে করলাম এইটা লিখলাম, তাহলে লেখো প্রস্থ, তাহলে এই একটা বাহু হয়ে গেল। এবার এই বাহুটার যোগ করতে হবে, যোগ, তাহলে এটা কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য লিখলাম। যোগ এইটা করতে হবে, যোগ প্রস্থ, এটা তাই প্রস্থ লিখি। যোগ এইটা করতে হবে, এটা কি? দৈর্ঘ্য, তাই দৈর্ঘ্য লিখলাম। সমান সমান, তাহলে দেখো তো প্রস্থ কতবার আছে? দেখো একবার প্রস্থ, একবার প্রস্থ, দুবার প্রস্থ আছে। দৈর্ঘ্য কতবার আছে? একবার দৈর্ঘ্য, দুইবার দৈর্ঘ্য, দৈর্ঘ্য দুইবার আছে, তাই তো? তাহলে আমি দুটো দৈর্ঘ্য, তাই আমি এখানে টু দৈর্ঘ্য লিখলাম। যোগ প্রস্থ কতবার আছে? দেখো একবার প্রস্থ, একবার প্রস্থ, দুবার, তাই দুইবার, ও এটা দেখি, দুইবার প্রস্থ আছে, তাই প্রস্থ লিখলাম। এবার এখানে দেখো তো এই দুই আর এই দুই কমন যায়, কমন নিয়ে নিলাম। কমন নিয়ে এখানে হয়ে গেল দৈর্ঘ্য যোগ, দুই কমন নিয়ে নিলে পড়ে থাকে প্রস্থ। তাহলে এটাই হয়ে গেল না পরিসীমার সূত্র? পরিসীমার সূত্রটা এটাই তো, টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই দেখো সামান্তরিকের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আশা করি কিভাবে এই সূত্রগুলো আসছে তোমরা সবকিছু বুঝতে পারছো, তোমরা কিভাবে এই সূত্রগুলো আমরা পেয়েছি। তোমাদের এটা মুখস্থ করতে হবে, বুঝেছো, সমস্ত সূত্রগুলো। এবার যদি বলি এই ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা। এবার এটা তোমাদের মুখস্থই করতে হবে, ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা। এখানে যদি বলো তোমরা যে স্যার এখানে এই আহ, সামান্তরিকের উচ্চতা কি কিভাবে পাবো, কোনটা হলো এই সামান্তরিকের উচ্চতা? তাহলে সামান্তরিকের উচ্চতা পাবো আমরা এইভাবে, এইখান থেকে যদি একটা লম্ব টানি এই এই বিন্দুতে, তাহলে যে লম্ব টানতে পারবো আমি, সেই এইচ মনে করো লম্ব টানলাম, এই এইচটা হলো এইখান থেকে এইটুকু হলো এই সামান্তরিকের উচ্চতা, বুঝেছো? তাহলে এই উচ্চতা আমরা কিভাবে পাবো বলো তো? উম এগুলো অঙ্ক করতে গিয়ে আমরা দেখব কিভাবে পাচ্ছি, কারণ এখানে যেই আমরা এইভাবে টানবো, সেহেতু এটা ভূমি হয়ে যাবে, ভূমি হয়ে গেলে এটা অতিভুজ হয়ে যাবে, যে এটা অতিভুজ হয়ে যাবে কারণ এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ। সেখান থেকে আমরা কি, সেখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। কোন উপপাদ্য? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তুমি যদি এই দুটোর মান জেনে যাও, তাহলে এখান থেকে এই লম্বও তুমি বের করতে পারবে, ব্যাস। আর তাছাড়া লম্বর সূত্রগুলো পরেও আমাদের আছে, সেগুলো আমরা দেখব। তাহলে এটা বুঝতে পারলাম, তাহলে আশা করি বুঝতে পারছো ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে ভূমি গুণ উচ্চতা।
এবার রম্বস। রম্বসের ক্ষেত্রে রম্বসের পরিসীমা হবে 4 বাহু। বুঝেছো? এইভাবে তোমরা মুখস্থ করবে এই সবগুলো। আর আমি 1 বাই 1 করে এইভাবে ভেঙে ভেঙে দেখালাম না। তোমরা শুধুমাত্র এই পরিসীমার সূত্র কি সেটা মুখস্থ করবে, ক্ষেত্রফলের সূত্র কি সেটা মুখস্থ করবে। তাহলে দেখো, রম্বসের পরিসীমা হবে 4 বাহু। রম্বসের ক্ষেত্রফল কি হবে? রম্বসের দেখো, 4 বাহু কিন্তু আর একটা জিনিসেরও পরিসীমার সূত্র ছিল, কি বলতো? পরিসীমার সূত্র ছিল তোমার বর্গক্ষেত্র। কারণ বর্গক্ষেত্র রম্বসও কি, রম্বসেরও 4টি বাহু তো পরস্পর সমান। তাই জন্য পরিসীমা সেই 4টি বাহু যদি সমান হয় 4 বাহুই হবে। তাহলে রম্বস কখন হবে বলো তো? রম্বস হবে যখন মনে করো আমি এই 4টি বাহুই সমান, কিন্তু এইটাকে যদি এই পাশ দিয়ে একটু চেপে দিই, এইভাবে যদি আমি হাত দিয়ে ঠেলা মারি এটাকে, তাহলে এটা একটু এইভাবে বেঁকিয়ে যাবে না, এই দিকে একটু ঘষে যাবে এটা। তাহলে এটা একটু এইভাবে দেখতে হয়ে যাবে, মনে করো উম এইভাবে একটু, এইভাবে একটু দেখতে হয়ে যাবে, বুঝেছো? এইভাবে। তাহলে এটা যদি এইভাবে বেঁকিয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে তোমার রম্বস। সেক্ষেত্রে কর্ণ দুটি পরস্পর কি বলছে, বাহুগুলো সমান হবে এবং কর্ণ দুটি পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। কখন? এই রম্বসের ক্ষেত্রে। এবার রম্বসের পরিসীমা সূত্র হয়ে যাবে 4 বাহু, এবং ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে, এখানে মনে করো রম্বস একটা আঁকলাম আমরা, এই যে একটা রম্বস এঁকেই দেখাই। মনে করো এইটা রম্বস। তো এক্ষেত্রে ক্ষেত্রফলের যেই আমরা সূত্র বের করব, তখন আমাদের কিন্তু এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, এই মোট দুটো কর্ণের মান জানতে হবে। কারণ এইখানে ক্ষেত্রফলে কর্ণের মানটা আমার লাগবে। তো এখানে অঙ্কে তোমাদের কর্ণ বলে দেওয়া থাকতে পারে, অথবা কর্ণ বলে না দেওয়া থাকলে আমরা এখান থেকে বেরও করতে পারি। ঠিক আছে? কর্ণ সেগুলো অঙ্ক করতে গেলে আমরা দেখবো কিভাবে কিভাবে বের করছি। তো এখানে কর্ণ 1 গুণ কর্ণ 2 তারপর বাই 2, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এবং এরপরে দেখলাম কি, ট্রাপিজিয়াম। তো এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রে পরিসীমা কি? পরিসীমা হলো তার 4টে বাহুর যোগফল। বুঝেছো? কারণ সব ক্ষেত্রে 4টে বাহুর যোগফল, তো এক্ষেত্রে সিম্পল 4টে বাহু যোগ করবে, ট্রাপিজিয়াম পেয়ে যাবে ক্ষেত্র ওই পরিসীমা। এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা। তো এবার আমরা ট্রাপিজিয়াম কেমন হয় দেখতে সেটা একবার একটু দেখি একে। তো ট্রাপিজিয়াম মানে এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হবে। তাহলে মনে করো এটা এটা পরস্পর সমান্তরাল বাহু, তারপর এখান থেকে বিপরীত বাহু দুটি সমান্তরাল হবে না। ঠিক আছে? এরকম হলো, মনে করো এরকম হলো, তাহলে এটা হলো ট্রাপিজিয়াম, কারণ এটা আর এটা পরস্পর সমান্তরাল। এক্ষেত্রে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল। মনে করো এই বাহু এ, এইটা বি, এইটা সি, এইটা ডি। তো হাফ, মনে করো কি হবে সূত্রটা, ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ সমান্তরাল বাহু দুটির যোগফল। তাহলে সমান্তরাল বাহু দুটি এখানে কি আছে, এ যোগ আর একটা সি, গুণ এর উচ্চতা। উচ্চতা এবার তোমরা ভাববে উচ্চতা কিভাবে, এর একটু আগেও আমি ট্রাপিজিয়াম তোমাদের শিখিয়ে এসেছি। তো উচ্চতা মানে এখানে একটা, এখানে লম্ব টানবো আমি, এই এক যে কোনো একটা সমান্তরাল বাহুর উপর এই যে আমি লম্ব টানলাম এইচ, এটাই হলো উচ্চতা। তো এখানে এইচ এর মানও আমরা বের করতে পারি। তো এটা হয়ে গেল ক্ষেত্রফলের সূত্র। তো এই অবধি যতগুলো সূত্র আমরা করে আসলাম, ঠিক আছে, সব কয়টাই এই চার্টে আমাদের করে দেয়া আছে। তো এই চার্টটা তোমাদের করতে হবে মুখস্থ। ঠিক আছে? তাহলে কি, দেখো, ত্রিভুজ একদম জলের মতো মুখস্থ করবে।
যেই বলবো ত্রিভুজ তোমরা ডাইরেক্ট বলবে পরিসীমা সূত্র হচ্ছে এ বি সি, মানে এ প্লাস বি প্লাস সি, যেখানে এ হচ্ছে, এ বি সি হচ্ছে এক একটা বাহু, মোট তিনটে বাহু, তাই এ বি সি বাহুর দৈর্ঘ্য। এবং ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার যদি বলি সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে পরিসীমা হচ্ছে ওই একই, এ যোগ বি যোগ সি, তিনটি বাহুর যোগফল। এবং ক্ষেত্রফল কি হয়ে যাবে, এই উচ্চতাটা হয়ে যাবে শুধুমাত্র লম্ব, একটু মানে আগেই একদম শুরুতে বলেছিলাম কেন, আর ভূমি ভূমি থেকে যাবে। তো এটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি হবে, পরিসীমা হবে 3 ইন্টু বাহু। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু বাহু স্কয়ার। ঠিক আছে, এটা করানো হয়নি বোধহয় তোমাদের উপরে, তোমরা চার্ট থেকে মুখস্থ করে নিও এটা। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু বাহু স্কয়ার। ঠিক আছে, এবার আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 4 ইন্টু বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার। সামান্তরিকের পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা। রম্বসের পরিসীমার সূত্র কি, 4 ইন্টু বাহু, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে দুটো কর্ণের গুণফল তারপরে ভাগ 2, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। রম্বসের এবার রম্বস হয়ে গেল, এবার ট্রাপিজিয়াম। এই রম্বসটা আগে করিয়েছি কি, এই একটু আগে করানো হয়েছে তো। হ্যাঁ, ক্ষেত্রফল এই যে রম্বস, ঠিক আছে। তারপর ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে পরিসীমা সূত্র হচ্ছে 4 বাহুর যোগফল, যে চারটে বাহু তাদের যোগফল, এবং ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু দুটো বাহু পরস্পর এ বি, কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দুটো সমান্তরাল যে বাহু ছিল তোমাদের, সেই সমান্তরাল বাহুর যোগফল গুণ উচ্চতা। এটা হয়ে গেল তোমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার আমরা দেখব কি হেরেনের সূত্র কি বলছে। হেরেনের সূত্রটা, আমরা হেরেনের সূত্র কখন প্রয়োগ করব, যখন উচ্চতা h টা আমাদের জানা নেই, অজানা, তখন আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করতে গেলে আমরা হেরেনের সূত্র প্রয়োগ করব। তো হেরেনের সূত্র প্রয়োগ করতে গেলে তিনটে বাহু লাগবে ত্রিভুজের, এ বি সি দেওয়া থাকবে তোমরা জানোই। এবার তার প্রথমে অর্ধ পরিসীমা বের করো। অর্ধ পরিসীমা মানে এ বি সির যোগফল, এটা পরিসীমা ভাগ 2, মানে হয়ে গেল অর্ধ পরিসীমা। তারপর সূত্র প্রয়োগ করে দাও, ক্ষেত্রফলের সূত্র হলো √, s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। s মানে কি, অর্ধ পরিসীমা, তোমরা আগেই পেয়ে গেছো s এর মান। এবার উদাহরণ সহ সমস্যাগুলো, এবার মনে করো আমরা এক একটা উদাহরণ নিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করি। তোমরা দেখো এই প্রায় আমরা পিডিএফ এর লাস্টে পৌঁছে গেছি। এই কয়েকটা উদাহরণ দিয়েই আমি আজকে এটা শেষ করব ভিডিওটা। তারপর থেকে আমরা অঙ্কগুলো না না, এরপরে একটু আছে দেখো, নিজে করিটা করব, বুঝেছো। তাহলে দেখো এইটুকু করে এই তোমাদের সূত্রগুলো সবকিছু ফরম্যাটটা, সূত্রটা, বেসিক ইন্ট্রোডাকশনটা সবকিছু বুঝিয়ে দিলাম। এর পরের ভিডিও থেকে আমরা অঙ্কগুলো করব, বুঝেছো। চলো আজকে আর একটু বাকি আছে যেটুকু সেটুকু করি। এখানে বলছে উদাহরণ, বলছে একটি ত্রিভুজের ভূমি হচ্ছে 10 সেমি এবং উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার, ক্ষেত্রফল নির্ণয় করো, বুঝেছো। তাহলে ত্রিভুজ যেহেতু বলেছে, তাহলে ত্রিভুজের ভূমি হয়ে গেল মনে করো 10 সেন্টিমিটার, এক্ষেত্রে উচ্চতা বলে দিয়েছে, সেক্ষেত্রে তুমি 6 সেন্টিমিটার এটা মনে করো উচ্চতা। তারপর এখানে আরেকটাই বাকি থেকে যায়, এটা দিয়ে দাও যেহেতু ত্রিভুজ বানাতে হবে। এক্ষেত্রে এটা হয়ে গেল তোমার 10 সেমি, উচ্চতা বলেছে 6 সেন্টিমিটার,
আর এবার ক্ষেত্রফল বলেছে, তাই তো? ক্ষেত্রফল হিসাব করতে গেলে এই বাহুও আমার দরকার, তো এটা কি এর অতিভুজ। তাহলে আমরা অতিভুজ মানে কি জানি? ও দেখো, সরি আমি কি বলছি, এটা তো এইটার দরকার হতো কখন, দেখেছো? অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদের, বুঝেছো? কখন এটা দরকার হবে, এই বাহুর দৈর্ঘ্য যখন আমি পরিসীমা বার করব। কিন্তু এখানে বলেছে, সরি, এখানে বলেছে কি ক্ষেত্রফল বার করো। এবার আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমি এখানে হাফ তো আমি জানি, হাফের মান হাফই হয়, মানে হাফ তো জানাই বিষয়। গুণ ভূমি, ভূমি জানো? হ্যাঁ জানি। গুণ উচ্চতা জানো? হ্যাঁ জানি। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা মানে 30 বর্গ সেন্টিমিটার, এটা উত্তর বেরিয়ে গেল। এবার দেখো দ্বিতীয়টা, দ্বিতীয়টা বলছে আয়তক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল দুটোই নির্ণয় করো। এবার বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ 5 মিটার, পরিসীমা কি হবে ও ক্ষেত্রফল কি হবে? তো মনে করো যে আমি একটা আয়তক্ষেত্র আঁকি। এই আয়তক্ষেত্র একটু ভালো করে যদি আঁকি, ভালো করে আঁকার কোনো দরকার নেই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ হয়ে গেল 5 মিটার। এবার পরিসীমার সূত্র কি ছিল মনে করো তো? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র ছিল টু ইন্টু, পরিসীমা কি ছিল? টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো, 2 গুণ দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য কত? 8 মিটার বসিয়ে দিয়েছি, যোগ প্রস্থ, যোগ প্রস্থ কত? 5 মিটার, সেটা বসিয়ে দিয়েছি। তাহলে 8 5 হয় 13, 2 গুণ 13 মানে 26 মিটার। এবং ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্রটা কি বলতো? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি আমরা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8 গুণ প্রস্থ হচ্ছে 5, 5 হয়ে গেল 40 বর্গ মিটার। এবার হেরেনের সূত্রের প্রয়োগ, পরের উদাহরণটা। এবার দেখো, তাহলে কখন প্রয়োগ করতে হবে হেরেনের সূত্র? যখন আমরা উচ্চতা h জানবো না। ঠিক আছে? তাহলে এখানে দেখো কি প্রশ্নে বলেছে, বলে দিয়েছে একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার, ক্ষেত্রফল নির্ণয় করো। তো এইখানে প্রথমেই আমাদের কি বের করতে হবে? উচ্চতা জানা নেই। কারণ যদি কোনো ত্রিভুজের মনে করো একটা যে কোনো ত্রিভুজ রয়েছে এখানে, এটা তো বিষমবাহু ত্রিভুজ, মনে করো একটা বাহুর সঙ্গে একটা বাহুর সমান নেই, এরকম একটা ত্রিভুজ হলো। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি হিসাব করতে চাই, তাহলে সাধারণ সূত্রে আমরা কি জানতাম? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, চার্টে দেখো তো কি জানতাম? এই দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল ছিল, দেখো তো এই যে, এই সূত্রটা কি আমি ওখানে প্রয়োগ করতে পারবো? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা তো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, দেখো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা করলে আমরা কি পাবো? ক্ষেত্রফল পাবো। তাহলে এই সূত্রটা আমরা এখানে কিভাবে প্রয়োগ করব? কই গেল সেটা? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে তুমি ভূমি কোনটা আর এখানে উচ্চতা কি হবে সেটা হিসাব করতে পারছো? আমরা পাচ্ছি না, কারণ এখানে উচ্চতা দেওয়াই নেই। এখানে কি বলছে? প্রশ্নে বলেছে তিনটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে, একটা 5 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার। এক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে যেহেতু উচ্চতা দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট হেরেনের সূত্র প্রয়োগ করব, কারণ উচ্চতার আমরা মান বসাতেই পারবো না এখানে। এমনি যদি বেসিক আমরা সূত্র বসাতে চেতাম, তাহলে চলো আমরা হেরেনের সূত্র প্রয়োগ করি। তো এক্ষেত্রে প্রথমে অর্ধ পরিসীমা হিসাব করব, এস এর মানটা কত হবে তার জন্য। তাহলে এস সমান সমান কি? সব কয়টা বাহুর যোগফল ভাগ 2। তাই সব কয়টা বাহুর যোগফল করেছি ভাগ 2 করেছি। তাহলে সব কয়টা বাহু যোগ করলে 5 যোগ 6 যোগ 7 করলে কত হয়?
দেখো, মোট ৫, ৬ আর ৭ যোগ করলে হয়ে যায় ১৮। ১৮ ভাগ ২। তাহলে ২ দিয়ে যদি কাটি আমি এরকম ১৮ ভাগ ২ রয়েছে, ৯ দুগুণে ১৮, তাহলে আমি পেয়ে যাব ৯ সেন্টিমিটার। এবার বলেছে ক্ষেত্রফল বার করো। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি? যদি আমি লিখি হেরেনের সূত্র এখানে, আমরা জানি যে ক্ষেত্রফল সমান সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস কে, এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটাই জানতাম। তাহলে এখানে এ বি সির জায়গায় সবকটা বাহুর মান বসিয়ে দাও। তাই এখানে লিখেছে দেখো ক্ষেত্রফল মানে রুট ওভার লিখে দিয়েছে ইন্টু, দেখো এস এর মান কত বেরিয়েছে, এখানে এস এর মান ৯ সেন্টিমিটার বেরিয়েছে, তাই ইন্টু করে এখানে ৯ বসিয়ে দিয়েছি আমরা। ৯, তারপরে ইন্টু এখানে এস মাইনাস এ, তাই তো এখানে এস এর মান ৯ মাইনাস এ, এ মানে কত, একটা বাহু বলে দিয়েছে না এখানে ৫ সেন্টিমিটার একটা বাহু, এই দেখো ৫ সেন্টিমিটার, তাই আমি এখানে লিখেছি ৫ সেন্টিমিটার, ৫ গুণ আবার কি লিখবো এস মাইনাস বি, তাই এখানে আমি এস বসিয়ে দিয়েছি ৯ মাইনাস বি, বি এর মানটা কি হবে, বি এর মানটা দেখো কি বলেছে ৬ সেন্টিমিটার আরেকটা বাহু, তাই এখানে ৬ গুণ এস মাইনাস সি, এস এর মান বসিয়ে দিয়েছি ৯ আর সি এর মান কি ৭, তাই আমি এখানে ৭ বসিয়ে দিয়েছি। তারপর এটা আবার করো, রুট ওভার যেটা সেটাই বসিয়ে দিয়েছি। ৯ গুণ ৯ থেকে ৫ চলে গেলে ৪ থাকে, গুণ ৯ থেকে ৬ চলে গেলে ৩ থাকে, ৯ থেকে ৭ চলে গেলে ২ থাকে। তাহলে এই সব কয়টা গুণ করো, সব কয়টা গুণ করলে হয়ে যায় রুট ওভার ২১৬, রুট ওভার ২১৬। এবার ২১৬, এবার রুট ওভার ২১৬ মান বের করো, কি হবে দেখো রুট ওভার ২১৬, তাহলে এর মানগুলো কি করে বের করতে হয়, ২১৬ প্রথমে করতে হবে লসাগু, ২ দিয়ে যায়, ২ এককে ২, তারপর একের মধ্যে যাচ্ছে না তাই তো, এক ছোট হয়ে গেছে, তাহলে আমি এই দুটো নেব, যেহেতু এই দুটো নিচ্ছি তাহলে একটা শূন্য দিয়ে নেব, শূন্য দিয়ে নিয়ে ৮ দুগুণী ১৬। এবার হয়ে গেল, এটাকে ২ দিয়ে যায়, দেখো যায়, ২ দিয়ে ৫ দুগুণী ১০, হ্যাঁ, আর ৪ দুগুণী ৮, ৫৪। আবার ২ দিয়ে যায় দেখো, ২ দুগুণী ৪, ৫ এক ১৪, ৭ দুগুণী ১৪, ২৭। এবার ৩ দিয়ে যায় দেখো, ৩ নং ২৭, ৯ কে আবার ৩ দিয়ে যায়, ৩ তিরিকে ৯, তাহলে আমরা কি পেলাম, সমান সমান রুট ওভার ২১৬ মানে হয়ে গেল রুট ওভার ২ গুণ ২ কতবার আছে, একবার, দুইবার, তিনবার ২ গুণ আছে, তাই ২ গুণ ২ গুণ ২, তারপরে একবার, দুইবার, তিনবার ৩ আছে, গুণ ৩ গুণ ৩ গুণ ৩, সমান সমান আবার বাতাও, এটা মুছে নিই, সমান সমান রুট ওভার, এই কি বলি, এই দুটো ২ থেকে একটা ২ বাইরে চলে আসে, আর এই তিনটে দুটো ৩-এর থেকে একটা ৩ বাইরে চলে আসে, ভিতরে পড়ে থাকে কি এই ২টা আর এই ৩টা, ২ গুণ ৩ সমান সমান ৩ গুণ ২ করলে ৩ দুগুণী ৬, রুট ওভার ৩ দুগুণী ৬, 6 রুট ওভার 6, এটা হচ্ছে উত্তর। তাহলে দেখো এখানে পেয়ে গেছো, এই দেখো 6 রুট ওভার 6 বর্গ সেমি, তাহলে এটা পেয়ে গেলাম আমরা ক্ষেত্রফল। এবার উদাহরণ ৪ দেখো, রম্বসের ক্ষেত্রফল। এবার প্রশ্নে বলেছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার ও ২৪ সেন্টিমিটার, দেখেছো কর্ণ বলে দিয়েছে ১০ সেন্টিমিটার এবং ২৪ সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা জানি যে রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র ছিল একটা কর্ণ গুণ অপর কর্ণ তারপরে ভাগ ২, তাই এখানে আমি একটা কর্ণর মান ১০ গুণ অপরটার মান ২৪ ভাগ ২ করে দিয়েছি, মান করলে পেয়ে যাব ১২০ বর্গ সেমি। এবার উদাহরণ ৫ দেখো, বলেছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি ১২ সেমি ও ৮ সেন্টিমিটার এবং এক্ষেত্রে উচ্চতাও বলে দিয়েছে ৫ সেন্টিমিটার।
এক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? তাহলে আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে চট করে লিখে ফেলো কি? ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু দুটো সমান্তরাল বাহু যেটা রয়েছে সেই সমান্তরাল বাহুর যোগফল। তাহলে লেখো এখানে সমান্তরাল, এক মিনিট, বাহু দুটির যোগফল, তারপর গুণ উচ্চতা। তাহলে এখানে দেখো সেই সূত্রই প্রয়োগ করা হয়েছে। ক্ষেত্রফল মানে হাফ, তাই আমি এখানে হাফ লিখে দিয়েছি, গুণ গুণ সমান্তরাল বাহু দুটির যোগফল। দেখো তো সমান্তরাল বাহু দুটি কি কি? 12 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, তাই 12 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার যোগ করে দিয়েছি। গুণ গুণ উচ্চতা, উচ্চতা কত? 5 সেন্টিমিটার, তাই আমি এখানে 5 সেন্টিমিটার বসিয়ে দিয়েছি। তাহলে করলে কত হয়ে যায়? 12 আর 8 যোগ করলে 20 হয়ে যায়, গুণ 5, আর হাফ আগেই ছিল। তাহলে এটা হিসাব করলে হয়ে যায় 50 বর্গ সেমি। আমি এখানে বর্গ সেমি বলছি কেন বলো তো? কারণ সব কয়টা সেমিতে দেওয়া রয়েছে। যেহেতু আমি আগেই বলেছিলাম ক্ষেত্রফলের একক হবে বর্গ, বর্গে একক হবে বর্গ। শুধু ওই তোমার যদি বলি আমি পরিসীমা, সেখানে শুধু সেন্টিমিটার হবে একক। এবং ক্ষেত্রফলের সময় গুণ হচ্ছিল, দেখেছো দুটো জিনিস গুণ হয়ে যাচ্ছিল, আমি আগেই দেখিয়েছিলাম, তার জন্য বর্গ হয়ে যাচ্ছিল, তাই এর জন্য আমরা বর্গ সেমি লিখব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার পরের উদাহরণ দেখো, বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহু 6 সেমি, ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমরা একটা সূত্র জানি কি, যে ক্ষেত্রফল সমান সমান √3/4 ইন্টু বাহু এর স্কোয়ার। তাহলে এই √3/4 লিখলাম, গুণ এক একটা বাহু কত? 6 সেন্টিমিটার, তাই 6 সেন্টিমিটার স্কোয়ার লিখে দিলাম। তারপর √3/4 লিখলাম, গুণ 6 এর স্কোয়ার মানে 36। তাহলে এটা হিসাব করলে কত হয়ে যায়? 9√3 বর্গ সেমি। এবার দেখো, এটা আর পড়া লাগবে না, আমি বুঝিয়ে দিয়েছি। তারপর দেখো এটা পড়তে হবে, গুরুত্বপূর্ণ টিপস কি? তাহলে আমাদের ইম্পর্টেন্ট টিপস কি কি মুখস্থ করতে হবে? সূত্র মুখস্থ করার চেয়ে বারবার অঙ্ক করে আয়ত্ত করা খুব বেশি জরুরি, বুঝেছো? তারপর কি বলছে? প্রতিটি অঙ্কের আগে চিত্র অঙ্কন করো, এতে ভুল কম হবে, বুঝেছো? অঙ্ক করার সময় তোমার সব কয়টা অঙ্কের জন্য এক্ষেত্রে অন্তত ছবি বানাতে হবে, বুঝেছো? তারপর বলছে উচ্চতা সবসময় ভূমির উপর লম্বভাবে থাকে, আমি আগেই বলে দিয়েছি তোমাদের সেটা, এই বিষয়টি কখনো ভুলো না, বুঝেছো? তারপর হেরেনের সূত্র কখন প্রয়োগ করব? উচ্চতা না দেওয়া থাকলে এটি সবসময় কার্যকর, হেরেনের সূত্র। তারপর কি? রম্বসের ক্ষেত্রে কর্ণ দুটি পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের। তারপর পরিসীমার একক সবসময় দৈর্ঘ্যের একক হবে, কোনো বর্গ সেন্টিমিটার অথবা বর্গ মিটার লিখবো না। কখন লিখবো বর্গ সেন্টিমিটার? ক্ষেত্রফলের সময় বর্গ একক লিখবো, ঠিক আছে? তাহলে আমি বলে দিয়েছি আগেই তোমাদের কেন লিখতে হবে এসব। তারপরে দেখো, পরীক্ষায় প্রতিটি ধাপ দেখিয়ে লেখো, প্রতিটি ধাপ করে করে প্রথম স্টেপ কি, দ্বিতীয় স্টেপ কি, তৃতীয় স্টেপ কি, এইভাবে অঙ্কগুলো করতে হবে, বুঝেছো? তাহলে পুরো নম্বর তোমরা পাবে। এবার দেখো তোমাদের বইতে নিজে করি 15.1 বলে একটা সেকশন ছিল, তো সেটা এখন করার চেষ্টা করো, দেখো কি হয়। বলেছে আমি নিচের ছবিগুলি দেখি ও পরিসীমা লিখি। তো এখানে পরিসীমা যদি লিখতে হয়, তাহলে আমরা কি জেনেছিলাম? যে কোনো ওই তোমার বহুভুজ হোক না কেন, পরিসীমা আমি হিসাব করব সব কয়টা বাহুর যোগফল করে। তাহলে এখানে যেই তুমি সব কয়টা বাহু যোগ করে দেবে,
তাহলে পরিসীমা পেয়ে যাবে। তো প্রথমের ক্ষেত্রে আমি মধ্যেই লিখছি, চলো। প্রথমের ক্ষেত্রে পরিসীমা কত সেন্টিমিটার বের হবে বলো। এইখানে যদি আমি ক্যালকুলেটর নিয়ে আসি, দেখো। উম, প্রথমে রয়েছে 10 সেন্টিমিটার। তাহলে সব কয়টার যোগফল করতে হবে? তাহলে করো। 10 যোগ 12 যোগ পরেরটা 13। দেখো আমি এইভাবে পারছি, ঠিক আছে? একবার এটা করব, তারপরে এটা করব। 13 সেন্টিমিটার করেছো। যোগ 13-র পরে 14.8 যোগ, ঠিক এইভাবে লিখি, তোমরা দেখতে পারবে না। 14.8 লিখেছি, যোগ 16.2। তাহলে মোট কটা লিখলাম আমি? 1 2 3 4 5টা বাহু, 1 2 3 4 5টা বাহু। যোগ করে দাও, কত হচ্ছে? 66 হচ্ছে। তাহলে 66 সেন্টিমিটার হয়ে যাবে উত্তর প্রথমটা। চলো তৃতীয়টা। পরেরটার জন্য বলছে, প্রথমেরটা হচ্ছে তোমার প্রথম বাহু কত? 7 সেন্টিমিটার। তাই লিখলাম 7 সেন্টিমিটার, যোগ পরের বাহু কত? 19.4 সেন্টিমিটার, যোগ পরের বাহুটা কত? 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার, যোগ পরেরটা কত? 10 সেন্টিমিটার। তাই লিখলাম 10 সেন্টিমিটার। হিসাব করে দেখো কত হয়। না, কত? 57.4। তাহলে উত্তর হয়ে যাবে এর পরিসীমা 57.4 সেন্টিমিটার। এবার এক্ষেত্রে এর পরিসীমা কত? তৃতীয় দাগের ছবিটা এক্ষেত্রে আবার করো। 12 সেন্টিমিটার, যোগ 3 সেন্টিমিটার, যোগ 5.6 সেন্টিমিটার, যোগ 19 সেন্টিমিটার। যোগ করে দেখো, 39.6 সমান সমান 39.6 সেন্টিমিটার। এইভাবে সব কয়টা যোগ করে বসিয়ে দিতে হবে, আর কিছুই না। ঠিক আছে? তারপরের গুলো দেখো কি। আর আছে নিচে করি 15.2। এক্ষেত্রে বলছে, যে বর্গক্ষেত্রাকার জমির কর্ণের দৈর্ঘ্য বলেছে 20√2 মিটার, তার চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। তাহলে চলো এক দাগের অঙ্কটা করা যাক। বলছে একটা বর্গক্ষেত্রাকার জমি রয়েছে, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রাকার জমি বানাও। এটা আয়তক্ষেত্র হয়ে গেল, ঠিক আছে। এটার একটা কর্ণ বলে দিয়েছে তোমার। কতটুকু কর্ণটা? 20√2 মিটার। তাহলে লেখো 20√2 মিটার। এবার বলেছে, তার চার ধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি।
তার মানে এ পাশে যদি পাঁচিল দিয়ে ঘিরতে হয় তাহলে কত মিটার পাঁচিল লাগবে, মানে পরিসীমা হিসাব করতে বলেছে এটার। তাহলে চলো পরিসীমা কি হবে হিসাব করে দেখি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা কি মনে করো তো। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা ছিল 4 বাহু, তাই তো? তোমরা বলবে কই, এ দেখো, এই যে বর্গক্ষেত্র, এই যে পরিসীমার সূত্র কি রয়েছে, 4 বাহু বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে আমাকে বের করতে হবে এটা। এই বাহুর দৈর্ঘ্যটাকে আমাকে বের করতে হবে, তাহলে আমি এই পুরো পরিসীমার দৈর্ঘ্যটা পেয়ে যাব। এখানে আমরা মনে করো ধরি প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান হবে, তার জন্য প্রতিটি ধরলাম একক একক করে আছে বাহুর দৈর্ঘ্য। এক্ষেত্রে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে অতিভুজ স্কয়ার সমান সমান এখানে জানি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা অতিভুজ স্কয়ার মানে কত আছে এখানে, অতিভুজ মানে আছে 20 √2, তাই এর স্কয়ার হয়ে যাবে, সমান সমান লম্ব, এক্ষেত্রে লম্ব কোনটা, এটা, কারণ এটা 90 ডিগ্রি হলে এটা অতিভুজ, এর বিপরীত বাহু, এটা অতিভুজ হয়ে গেল, আর এটা লম্ব হয়ে গেল, এটা ভূমি হয়ে গেল। তাহলে লম্ব মানে এ, তাই এ এর স্কয়ার যোগ ভূমি, ভূমিরও এ, এই এ এর স্কয়ার, বা যদি আমি এইখানে 20 √2 এর স্কয়ার করি তাহলে 20 × 20, একবার 20 × 20 হয়, গুণ এবার √2 এর স্কয়ার মানে কি, √2 এর স্কয়ার মানে 2, কারণ যে কোনো রুটের স্কয়ার করলে রুট উঠে যায়, ভিতরেরটা বসে যায়, তাহলে 2 হয়ে গেল, সমান সমান এ স্কয়ার যোগ এ স্কয়ার মানে 2a স্কয়ার, 2 বার a স্কয়ার তাই 2a স্কয়ার। এখান থেকে দেখো তো, বা এই দুই কেটে দিই, কারণ সমান সমানের এদিকে ওদিকে সমান জিনিস থাকলে কেটে যায়, গুণের সময় যোগ টোগ থাকলে কাটবে না, তাহলে গুণ রয়েছে সম্পর্কে তাই আমি কেটে দিয়েছি। এবার এখানে কি পেলাম আমি, বা এই দিকেরটা আমি বাঁ দিকে লিখলাম, প্রথমে এ স্কয়ার সমান সমান কি পেলাম, এ স্কয়ার সমান, দেখো তোমরা বুঝতে নাও পারো আমি লাইন বাই লাইন করি, বা এখানে পেলাম 20 × 20 সমান সমান এ স্কয়ার, তাই তো, বা এখানে আমি এটাকেই যদি আমি ঘুরিয়ে লিখি এইভাবে, আর এইভাবে ঘুরিয়ে লিখি তাহলেও সমানই পাবো, তাহলে লেখো, বা এ স্কয়ার সমান সমান 20 × 20, বা এ মানে কি, এ মানে এই স্কয়ারটা ডান দিকে চলে যাবে রুটে, এই √20 × 20, তাহলে এটা লিখে দিলাম, সমান সমান √20 × 20 মানে কি, রুটের ভিতর থেকে দুটো জিনিস গুণফল রুটের ভিতর থেকে বাইরে আসে কিভাবে, দুটো জিনিস থেকে একটা জিনিস বাইরে আসে, তাহলে শুধুমাত্র 20 বাইরে চলে আসবে, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা কি, অতএব এ এর মান পেলাম 20। তাহলে এখানে লিখে দাও, এ এর মান কত পেলে তুমি, এ সমান সমান 20 পেলাম, বুঝেছো? তাহলে অতএব পাল্টি নাও রং, অতএব কি বের করতে বলেছে, পাঁচিল দিয়ে ঘিরতে পাঁচিলের দৈর্ঘ্য কি হবে, কত মিটার পাঁচিল দিতে হবে, তো পরিসীমায় হিসাব করতে হবে, তো লেখো অতএব মুছে দিই এবার। পরিসীমা সমান সমান বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 × বাহু সমান সমান 4 × বাহু কত পেলাম, 20 একক, সমান সমান পরিসীমা হয়ে গেল 4 × 20 মানে 8, 80, 80 কত, কত মিটার নাকি মিটার,
তাহলে ৮০ পেলাম মিটার। অতএব পাঁচিল কি বলেছে উত্তর, পাঁচিল দিয়ে ঘিরবো, কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। তাই বলো ৮০ মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। ঠিক আছে, তাহলে ২ দাগের অঙ্কটা করি চলো। ২ দাগে বলেছে প্রীতমদের আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারধারে ৫ মিটার চওড়া রাস্তা আছে। আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ২.৫ ডেকামিটার এবং ১.৭ ডেকামিটার। প্রতি মিটার ১৮ টাকা হিসাবে রাস্তার বাইরের চারধারে বেড়া দিয়ে ঘিরতে মোট কত টাকা খরচ পড়বে হিসাব করে লিখি। তো তোমরা কি এই পুরো অঙ্কটা পড়তে গেলে একটু মাথা তোমাদের গুলিয়ে যেতে পারে। তো আমরা অল্প অল্প পড়বো আর অল্প অল্প ছবি আঁকবো। চলো দেখি, প্রথমে একটু পড়ি কি বলেছে। হুম প্রীতমদের আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারধারে, মানে জমিটা তাদের কি আয়তক্ষেত্রাকার এরকম, এবং বাইরের চারধারে ৫ মিটার চওড়া রাস্তা আছে। চারিধারে এরকম করে মনে করো রাস্তা আছে যেটা ৫ মিটার চওড়া। তাহলে এইটুকু ছবি এঁকে ফেলো। এই একটা আয়তক্ষেত্র পেলাম, এর বাইরে যে ৫ মিটার চওড়া রাস্তা আছে সেটা, দাঁড়াও, চারিধারে সমান হলো না। হুম মনে করো চারিধারে ৫ মিটার চওড়া এটা রাস্তা। এইখান থেকে এইটুকু কত হলো, প্রশ্নে পড়ো কত বলেছিল, ৫ মিটার চওড়া। তাহলে এইটুকু পেয়ে গেলাম ৫ মিটার। তারপর কি বলছে, ৫ মিটার চওড়া রাস্তা আছে, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ২.৫ ডেকামিটার এবং ১.৭ ডেকামিটার। তাহলে ২.৫ এবং ১.৭, এটা হলো ২.৫ ডেকামিটার আর এটা হলো ১.৭ ডেকামিটার। তারপর কি বলছে, প্রতি মিটার ১৮ টাকা হিসাবে রাস্তার বাইরের চারধারে বেড়া দিয়ে ঘিরতে। কোথায় ঘিরবে বলছে, প্রতি মিটারে ১৮ টাকা খরচ হবে, রাস্তার বাইরের চারধারে বেড়া দিয়ে ঘিরবে। রাস্তার বাইরের চারধারে ঘিরবে, নিজের জমি না, রাস্তা ঘিরবে, মানে রাস্তার বাইরে দিয়ে বেড়া দেবে। কত টাকা খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে আমি এই রাস্তার এইখান দিয়ে উনি বেড়া দেবে, এইখান দিয়ে, ঠিক আছে, এইভাবে করে উনি বলেছে চার ধার দিয়ে বেড়া দেবে। তো এবার যদি বেড়া দিয়ে ঘিরতে, যদি আমি বেড়ার হিসাব করি তাহলে আসলে আমাকে কিসের হিসাব করতে হবে, আমরা জানি পরিসীমার হিসাব করতে হবে। তাই তো, আমি একটু আগেই শিখিয়েছিলাম। তো চলো এবার পরিসীমার হিসাব করতে গেলে আমার কি কি লাগবে, আয়তক্ষেত্র, কারণ বাইরের যদি আমি রাস্তাটাকে ধরি, যদি ভাবি যে ভিতরে এটাতে কিছু নেই, মনে করো এটা কিছুই না, যদি বাইরেরটাই ধরি তাও তো এটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা জানো কি? দেখো তো কি, তোমাদের যদি মনে না থাকে এই দেখো,
তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তাহলে এটাই আমরা অ্যাপ্লাই করব এখানে। দৈর্ঘ্য জানো তুমি, এই দৈর্ঘ্য এবং এই প্রস্থ হিসাব করি। চলো প্রথমে দৈর্ঘ্য কতটুকু এবং প্রস্থ কতটুকু সেটা লিখি। তাহলে লিখলাম দৈর্ঘ্য সমান সমান এইটুকুর মান জানি আমি, এইটুকুর মান জানি এখান থেকে এইটুকু 2.5। তাহলে এইখান থেকে এইটুকু যোগ করব এক ধারে, তাহলে এইখান থেকে এইটুকুর মান পেয়ে যাব। এবার এইটুকু যোগ করতে হবে, তাহলে এইটুকু যদি 5 সেন্টিমিটার হয়, এই পাশের এইটুকুও তো 5 সেন্টিমিটার, কারণ চারিদিকে সমান রাস্তা আছে। তাহলে এই পাশে একবার 5 সেন্টিমিটার যোগ করব, তারপরে এইটুকু, তারপরে আবার এই 5 সেন্টিমিটার যোগ করব। তাহলে করো 1/1 করে। প্রথমে ওই 5 মিটার, সেন্টিমিটার না সরি, 5 মিটার আছে, তাহলে এটা লিখলাম 5 মিটার যোগ এই ভিতরের এই জমির এই এরিয়াটা কত, 2.5 ডেকা মিটার যোগ আবার এইটুকু কত, এইটুকু হচ্ছে 5 মিটার, তাই লিখলাম 5 মিটার। এই এই যদি আমি এই 5 মিটার, তারপর এইখান থেকে এইটুকুর জায়গার দূরত্ব মানে দৈর্ঘ্য এবং এইটুকু হিসাব করি, তাহলেই তো আমি মোট এইখান থেকে এইটুকু পেয়ে যাব দৈর্ঘ্য। তাই করছি, কিন্তু দেখো আমরা জানি যে সব সময় একই এককে নিয়ে আসতে হয়, তাই তো। এখানে মিটার আছে, এইখানে কি ডেকা মিটার আছে, বুঝেছো? এখানে মিটার আছে, তাহলে আমাকে সবকিছু হয় মিটারে নিয়ে যেতে হবে, না হলে সবকিছু ডেকা মিটারে নিয়ে যেতে হবে, বুঝেছো? তাহলে চলো আমি উম রাস্তায় মানে কি বলছিল, খরচ হবে কত মিটারে বলেছে না ডেকা মিটারে বলেছে, দেখো তো সেই সেটাতে আমরা নিয়ে যাব। বলেছে প্রতি মিটারে 18 টাকা হিসাবে খরচ হবে। তাহলে মিটারে এরা হিসাব করেছে, তাহলে আমিও মিটারে হিসাব করব। তাহলে চলো মিটারে নিয়ে যাই, এই ডেকা মিটারটাকে মিটারে নিয়ে যাই। সমান সমান 5 মিটার যোগ 2.5 ডেকামিটার মানে কত মিটার, তাহলে কিলো হেক্টর ডেকা, তারপরে মিটার। তাহলে কিলো হেক্টর ডেকা, তারপরে মিটার। ডেকামিটারকে মিটারে করতে গেলে 1 লিখে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে। 2 × 5 গুণ 1 লিখে একটা শূন্য দিয়ে গুণ করলাম এত মিটার। তাহলে তোমরা কি এটা বুঝতে পারলে আমি এটা কি করলাম? যোগ বুঝাচ্ছি, 5 মিটার। তাহলে এই যেটা ছিল ডান দিকে সেটা লিখলাম। তাহলে এইটুকু আমি কি করলাম, তোমরা যদি বুঝতে না পারো তাহলে একটা জিনিস তোমরা মুখস্থ করবে, কি যে দেখো, মুখস্থ করবে কিলো হেক্টো ডেকা মিটার ডেস, এইটা একটা এখানে লাইন টেনে দাও, তারপর ডেসি সেন্টি মিলি, এই ফরম্যাটটা মুখস্থ করতে হবে তোমাদের। এবার যদি আমি এই কিলো হেক্টরটা তোমরা এইভাবে না, কিলো হেক্টরটা এরকম নিচের থেকে উপরের দিকে লেখো, বুঝেছো? তাহলে সুবিধা হবে বলতে, আমারও তোমাদের বুঝতেও সুবিধা হবে। তাহলে লেখো, প্রথমে লিখলাম মনে করো আমি কিলো, নিচে লিখলাম কিলো, তারপর হেক্টো, তারপর ডেকা, তারপর মিটার, ডেসি, সেন্টি, মিলি।
এটা হলো তো। তাহলে আমরা পেলাম কি, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এবার যদি আমি নিচের থেকে উপরের দিকে কোনো কিছুকে কনভার্ট করি, আমার যদি মনে করো হেক্টো দেওয়া আছে, আমাকে ডেসিতে যেতে হবে, অথবা হেক্টো দেওয়া আছে, আমাকে মিটারে যেতে হবে। মনে করো 5 হেক্টোমিটার মানে কত মিটার, সেটাকে বের করতে হবে। তাহলে নিচের থেকে উপরের দিকে আমার যদি বের করতে হয়, তাহলে আমরা সবসময় গুণ করব। ঠিক আছে, কি করব? সবসময় গুণ করব। উপরের দিকে উঠলে তাহলে লেখো, উপরের দিকে উঠলে গুণ করব, আর নিচের দিকে নামলে ভাগ করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো, আমাকে বলেছিল, মনে করো যে তোমাকে সেন্টিমিটারে কিছু আছে, তোমাকে মিটারে বের করতে হবে। তাহলে কত, মনে করো 5 সেন্টিমিটার মানে কত মিটার, সেটা হিসাব করে লিখতে হবে। তাহলে সেন্টিমিটার থেকে যখন আমি মিটারে করব, তখন আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কি দিয়ে কি ভাগ করতে হবে? দেখো, মনে করো যে যদি বলে 1 সেন্টিমিটার মানে কত মিটার, তাহলে তুমি ধরবা যে সেন্টিমিটারে, আমি এই সেন্টিটাকে ধরলাম, সেন্টি থেকে আমি যাব মিটারে। তাহলে সেন্টিটাকে কি ভাবো? এক। এক ভাবার পরে যে কয়টা বাকি পড়ে আছে সে কয়টা ভাবো শূন্য। তাহলে শূন্য ভাবলে মোট হয়ে গেল সেন্টির জন্য এক, আর এখান থেকে এখানে যেতে হচ্ছিল, আর এই দুটোর জন্য দুটো শূন্য। তাহলে একের পরে দুটো শূন্য দিয়ে করতে হবে আমাকে ভাগ। বুঝেছো? তাহলে চলো একবার দেখিয়ে দিই কিভাবে করতে হচ্ছে। মনে করো আমি এটাই মনে করো যে প্রথমে দেখাচ্ছি, 1 সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার সমান সমান কত মিটার, সমান সমান, তাহলে 1 সেন্টিমিটারকে বার করতে হবে। তাই এক, এককে কি করতে হবে? কিছু দিয়ে দেখো, সেন্টি, মনে করো এক না, মনে করো রয়েছে 5 সেন্টিমিটার মানে কত মিটার। এবার সেন্টি থেকে তোমাকে যেতে হবে মিটারে। দেখো তো, এই যে সেন্টি থেকে তোমাকে যেতে হবে মিটারে, উপরের থেকে নিচেই নামছো। যেই উপরের থেকে নিচেই নামছিলে তখন কি করছিলে? ভাগ। তাহলে সেন্টি থেকে যেই তুমি এই মিটারে যাবে, তাহলে এক লিখে এই একটা শূন্য, এই একটা শূন্য মানে 100, 100 দিয়ে করতে হবে ভাগ। তাহলে দেখো, তাহলে পাঁচকে করতে হবে, পাঁচকে করতে হবে কি, নিচের দিকে আসছি মানে ভাগ করব কত দিয়ে? সেন্টিতে রয়েছি আমি, তার জন্য সেন্টির জন্য আমি এক ভাবলাম, এই ডেসি বার করে মিটারে যাব, তাই দুটো শূন্য, দুই ঘর পরে যাচ্ছি বলে দুটো শূন্য, 5/2 শূন্য হয়ে যাবে এত মিটার। বুঝেছো? 5 মিটার মানে 5/100, মানে 5 সেন্টিমিটার মানে 5/100 মিটার। আর এই এখান থেকে যেই দশমিকে চলে আসবে, নিচে নিচে 100 মানে দুটো সংখ্যার আগে দশমিক চলে যাবে। পাঁচের এই যে দুটো সংখ্যার আগে দশমিক, 0.05 মিটার। এটা হয়ে গেল উত্তর। এবার মনে করো আমি নিচের দিকে আসা তো বুঝিয়ে দিলাম, এবার উপরের দিকে যাওয়াটা। এবার উপরের দিকে যাওয়ার জন্য আমাদের যে প্রশ্নে ডেকামিটার থেকে মিটারে গিয়েছি সেটাই হিসাব করব। 2.5 ডেকা মিটার মানে কত, আমি সবগুলো মিটারে নিয়ে যাচ্ছি তাই মিটারে নিয়ে যাব, সমান সমান কত মিটার। তোমরা হিসাব করতে পারবে দেখো এবার। তাহলে এখানে দেখো, ছিলাম আমি ডেকা মিটার, এই যে ডেকাতে ছিলাম, যাব আমি এইখানে ছিলাম, যাব আমি এইখানে। বুঝেছো? মানে শুধু একটা ঘর উপরে চলে যাব। তাহলে উপরে গেলে কি করতে হবে? দেখো, গুণ করব। এই যে উপরের দিকে গেলে, এই তো উপরে, উপরে গুণ, তাই উপরের দিকে উঠলে করব গুণ। তাহলে
আমরা কি দিয়ে কি কাকে গুণ করব? আমরা ছিলাম কোথায়? ছিলাম মনে করো আমি ডেকাতে, এই যে এখানে রয়েছি, যাব আমি মিটারে, এইখানটাতে যাব, এইখান থেকে। তো জন্য এই লিখে দাও সমান সমান 2.5 কে কি করতে হবে? উপরের দিকে যাচ্ছি বলে গুণ করতে হবে। ডেকার জন্য একটা এক, তাই একটা এক বসিয়ে দিলাম, তারপর যে কয়টা ঘর যেতে হবে সেই কয়টা শূন্য। একটা ঘরে যেতে হবে, মিটার এক ঘর পরেই হচ্ছে, তাই একটা শূন্য 10। তাহলে গুণ করব 10 দিয়ে, সমান সমান 2.5 গুণ 10 করলে কত হয়? 25। কারণ এই 25 10 দিয়ে গুণ করলে 2 মানে এই দেখো তোমরা বুঝতে পারলে না হয়তো কেন 25 হবে, সমান সমান এই হয়তো 25 শূন্য, এই এক 5-এর আগে একটা ঘর আগে দশমিক ছিল বলে এই শূন্যর একটা ঘর আগে দশমিক, এইটা এটা ডান দিকে শূন্য মানে কিছুই না, সমান সমান 25। তাহলে উত্তর হবে 25। বুঝেছো কেন কিভাবে হচ্ছে? তাহলে চলো, আশা করি বুঝতে পারলে। এই ছকটা তোমরা অবশ্যই মুখস্থ করো। চলো আমি মুছে দিচ্ছি এখন। সমান সমান, তাহলে 5 মিটার আমি লিখলাম, 5 মিটার যোগ 2.5 গুণ 10 করলে কত হয়? 25 হয়। 25 মিটার যোগ 5 মিটার, মোট কত পেলাম? 25 আর 5 30, 30 আর 5 35 মিটার পেলাম। তারপর কি? এটা পেলাম আমি দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এইটুকুর মান পেয়ে গেলাম, তাই তো? এইখান থেকে এইটুকু কত হলো? এইখান থেকে এইটুকুও যা, এখান থেকে এইটুকুও তাই। তাহলে এটা পেলাম 35 মিটার। লেখো 35 মিটার। এবার আমরা পরিসীমা হিসাব করতে পারবো। পরিসীমা করতে গেলে আমার লাগবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার এই প্রস্থটা কতটুকু হবে বলো তো? এইখান থেকে এইটুকুর মান আমরা জানি কত? এখান থেকে এইটুকু হচ্ছে 1.7 ডেকামিটার। তার সঙ্গে একবার এইটুকু চওড়া যোগ করব, একবার এইটুকু চওড়া যোগ করব, তাহলে বেরিয়ে যাবে। তাহলে লেখো প্রস্থ, আবার প্রস্থ সমান সমান এক 1.7 ডেকামিটার। তাই লিখলাম 1.7 ডেকামিটার যোগ একবার এইটুকু চওড়া যেটা সেটা যোগ করব, তারপর এইটুকু চওড়া যেটুকু সেটুকু যোগ করব, তাহলে এইটুকু কত? 5 মিটার করে, তাই তো? তাহলে 5 মিটার, 5 মিটার, 5 মিটার যোগ 5 মিটার সমান সমান, এবার সব কয়টাকে মিটারে নিয়ে যেতে হবে। 1.7 ডেকামিটার মানে কত মিটার? আবার সেই ডেকা থেকে মিটারে যাব, তাহলে হিসাব করো কিলো হেক্টর ডেকা মিটার, ডেকা মিটার থেকে কিলো হেক্টর ডেকা, তারপর মিটারে যাব, এক লিখে এক শূন্য দিয়ে গুণ করব, এত মিটার যোগ 5 মিটার যোগ 5 মিটার। 1.7 গুণ 10 করলে হয়ে যায় 17, যোগ 5 মিটার যোগ 5 মিটার সমান সমান 17 আর 5 কত হয় বলো? 17, 18, 19, 20, 21, 22, 22 আর 5 27, 27 মিটার। এবার আমরা দৈর্ঘ্যও পেয়ে গেলাম, প্রস্থও পেয়ে গেলাম, তাই তো? তাহলে আমি আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারবো। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। চলো বের করি।
অতএব পরিসীমা সমান সমান কি হবে, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 2 দৈর্ঘ্য কত বের হলো আমার, দেখো দৈর্ঘ্য বের হলো 35 মিটার, তাই 35 যোগ প্রস্থ কত বের হলো, প্রস্থ বের হলো 27 মিটার, তাই 27 সমান সমান 2 × 35 আর 27 যোগ করো তো, 35 আর 27 যোগ করলে হয়ে যায় 7 5 12 2, হাতে আমার 1, 3 1 4 আর 2 6, তাহলে হয়ে গেল 62, এটাকে মুছে দাও, সমান সমান 2 × 62, গুণ করো, 2 দুগুণি 4, 6 দুগুণি 12, তাহলে হয়ে গেল পরিসীমা 124 মিটার। তাহলে কি বলেছিল আমার প্রশ্নে, বলেছে প্রতি মিটার 18 টাকা খরচ হয়, রাস্তার বাইরে চারধারে বেড়া দিয়ে ঘিরতে কত টাকা খরচ পড়বে, তাহলে প্রতি মিটারে 18 টাকা খরচ হচ্ছে, তাহলে ওই ঐকিক নিয়ম করে দাও, প্রতি মিটারে 18 টাকা খরচ হলে এত মিটারে কত টাকা খরচ হবে, লেখো প্রতি মিটার মানে 1 মিটার, তাহলে 1 মিটারে যদি বেড়া দিতে খরচ হয় 18 টাকা, তাহলে 1 মিটার বেড়া দিতে 18 টাকা খরচ হচ্ছে, এত মিটার বেড়া দিতে কত, গুণ করে দাও 18 এর সঙ্গে, কেন 1 মিটার বেড়া দিতে 18 টাকা খরচ হচ্ছে, 124 মিটার দিতে কত খরচ হবে, 124 সঙ্গে গুণ করে দিতে হবে 18, তাই তো, অতএব 124 মিটার বেড়া দিতে খরচ হবে সমান সমান এই 124 কে গুণ করে দাও 18 কে 124 এর সঙ্গে গুণ করলে কত হয়, দেখো 124 গুণ 18, 4 8 32 এর 2, হাতে আমার 3, 8 দুগুণি 16, 17 18 19 এর 9, হাতে আমার 1, 8 একে 8 আর 1 9, 4 একে 4, 2 একে 2, 1 একে 1, যোগ করো 9 আর 4 13 3, হাতে আমার 1, 9 1 10 আর 2 12, 12 2, হাতে আমার 1, 1 আর 1 2, তাহলে কত হলো, খরচ হবে 2232 টাকা, তাহলে কত, একক দৈর্ঘ্য শতক হাজার, 2232 টাকা আমার খরচ হয়ে যাবে, মানে আমার তো হবে না, ওই ব্যক্তিটার খরচ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে কেমন ভাবে অঙ্কগুলো হচ্ছে। চলো নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্ক 3 দাগ, বলছে নিচের কার্ড দেখি, দেখার পরে পরিসীমা লিখি ও একই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কি হবে হিসাব করে লিখি। তাহলে পরিসীমা লিখবো আমি, পরিসীমা লেখার পরও একই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের, তাহলে পরিসীমা একই হবে এবং সমবাহু ত্রিভুজ হবে, একটি বাহুর দৈর্ঘ্য কি হবে হিসাব করে লিখি। তাহলে এখান থেকে যদি আমি এইভাবে একটা কর্ণ দিই, কর্ণ আঁকার চেষ্টা করি, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোথায় পাবো আমি,
চলো প্রথমটাই করা যাক, পরেরটা এখানে সমবাহু ত্রিভুজ তো দেওয়া নেই, কি বলছে এখন আমার টাইম হয়ে গেছে, বুঝে গেছো তো। পরে না হয় করিয়ে দেবো, ওখানে প্রথমে যেটা বোঝা যাচ্ছে সেটাই করার চেষ্টা করা যাক। বলেছে নিচের কার্ড দেখি এবং পরিসীমা লিখি। ঠিক আছে, তাহলে এখানে সব কয়টার পরিসীমাই আমরা বের করতে পারবো, তাই তো। তাহলে আমি প্রথমটার পরিসীমা হিসাব করে দেখি কি হবে। তারপর এই এইটার প্রথমটা করব, এটা করব। এটা কি জানি আমরা, এটা দেখতে কিসের মতো লাগছে, এটা একটা, বলো কি কি বলো, এটা ট্রাপিজিয়াম মনে হচ্ছে না? কেন? এই দেখো, ট্রাপিজিয়াম এরকম দেখতে হয়। ট্রাপিজিয়ামের কি হয়, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, শুধুমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। এক্ষেত্রেও এক জোড়া বিপরীত বাহুই সমান্তরাল রয়েছে শুধুমাত্র, এটা আর এটা, এটা সমান্তরাল না, তাই তো। তাই এটা ট্রাপিজিয়াম। এটা কি বলতো, এর আগেরটা হচ্ছে বর্গক্ষেত্র, তার আগেরটা আয়তক্ষেত্র। এবার এই চার দাগেরটা কি বলতো, চার দাগেরটা 12 সেমি 12 সেমি করে রয়েছে, আর 12 সেমি করে রয়েছে, কিন্তু এক্ষেত্রে কি আলাদা বলো তো দেখি। এই ফিগারটা এরকম মনে হচ্ছে না, দেখো তো। রম্বস কোথায় গেছে তোমাদের, দেখো। এই যে, যেখানে চারটি বাহুই সমান হবে কিন্তু কর্ণ দুটি পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে, এবং কি, রম্বস বর্গক্ষেত্র থেকে কোথায় আলাদা বলো তো। বর্গক্ষেত্রের 90 ডিগ্রি করে হয়, সব কয়টা কোণ এক এক সমকোণ হবে 90 ডিগ্রি করে, কিন্তু রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় না, কিন্তু তার বাহুগুলো সমান হয়। এক্ষেত্রে দেখো 90 ডিগ্রি কি আছে এটা, না 90 ডিগ্রি নেই, দেখেছো, কিন্তু বাহু 12 সেমি, এটাও 12 সেমি, যেহেতু এটা রম্বস, তাই এটার বিপরীত বাহুগুলো পরস্পর সবই সমান, তাই এটা হচ্ছে রম্বস। এটা একটা বিষমবাহু ত্রিভুজ। আর এটা, এক্ষেত্রে কি এরা এটাকে 90 ডিগ্রি ভেবেছে নাকি? চলো আমরা বিষমবাহু ত্রিভুজ হিসাবে এটার করে দেব, আর এটাও বিষমবাহু ত্রিভুজই মনে হচ্ছে আমাদের। চলো এক একটা করে করা যাক তাহলে। এক দাগের আয়তক্ষেত্র তো তোমরা এতক্ষণ দেখে এসেছো, তাহলে আয়তক্ষেত্রটা আমি করলাম না, বর্গক্ষেত্র করলাম না, ট্রাপিজিয়াম করলাম 3 দাগেরটা। তাহলে চলো, 3 দাগে রয়েছে ট্রাপিজিয়াম, এখানে বের করতে বলেছে আহ পরিসীমা লিখি, পরিসীমা। ট্রাপিজিয়ামের পরিসীমা সমান সমান, ট্রাপিজিয়ামের পরিসীমা আমরা কি জানি, সূত্র দেখো, খট করে সূত্র দেখবা, একেবারে মাথায় রাখতে হবে সমস্ত সূত্রগুলো। দেখো, ট্রাপিজিয়ামের পরিসীমা চার বাহুর যোগফল, তাহলে বের করো, এবার চার বাহুর যোগফল করতে হবে।
ট্রাপিজিয়ামটা এখানে এঁকেই ফেলো তুমি একবার। হুম, এটা মনে করো ট্রাপিজিয়াম হলো। উম, তারপর দেখো। হুম, এখানে বলছে একটা 8 সেমি, একটা 15 সেমি, এই যে এগুলো একটা 8 সেমি, একটা 15 সেমি, একটা 9 সেমি, একটা 7 সেমি। এরকম ছিল আমার ছবিটা। তাহলে ট্রাপিজিয়ামের পরিসীমা সমান সমান সব কয়টা বাহুর যোগফল। দাঁড়াও, এটাকে একটু বাঁদিকে নিয়ে যাই ছবিটাকে। হুম, সমান সমান, তাহলে এক একটা করে লেখো। 8+7+15+9 সেন্টিমিটার। 8 আর 7 যোগ করলে কত হয়? 15+15+9 হলো 15, 15, 30, আর 9 কত? 30 আর 9 39। তাহলে কত পেলাম আমি? পরিসীমা পেলাম এত সেন্টিমিটার। তারপর চলো অন্য অঙ্কটা করি। এবার এই রম্বসের ক্ষেত্রে করি, দেখো। রম্বসের বলেছে পরিসীমা লিখি। রম্বস এঁকে একটা বাহু একটা বাহু বলেছে আমার 12 সেন্টিমিটার, আর একটা বাহু বলেছে আমার 21 সেন্টিমিটার, তাই তো? তাহলে 12 সেমি আর 21 সেমি। রম্বস কত দাগের প্রশ্ন ছিল? 4 দাগ। এটা 12 সেমি, এটা 21 সেমি। এটা রম্বস, তাই তো? আর রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? সূত্র দেখো কি রয়েছে। রম্বসের ক্ষেত্রফল, সরি, পরিসীমা বের করতে হবে আমাকে। তাহলে পরিসীমা মানে জানি 4 ইন্টু বাহু। তাহলে চলো, তাই তো বলেছে পরিসীমা। হ্যাঁ, পরিসীমা লিখি। 4 ইন্টু বাহু হবে সূত্রটা। ক্ষেত্রফল লিখে ফেলেছি ভুল করে, পরিসীমা লিখতে হবে। 4 ইন্টু বাহু সমান সমান 4 ইন্টু, তাহলে এটা তো আর রম্বস হলো না, সরি। দেখো তো, এটা রম্বস তো হলো না, 4 দাগ। না, এটা রম্বস না, এটা সামন্তরিক। সরি সরি সরি, আমি ভুল লিখে ফেলেছিলাম এখানে, দেখেছো? রম্বসের তো বাহুগুলো পরস্পর সমান হবে। এখানে আমিও এটাকে
এইটা ১-২, এটাকেও আমি ১-২ ভেবে নিয়েছিলাম হট করে, এত সেশন অনেক লম্বা হয়ে যাচ্ছে তো কি আর করবো। এটা ১২, এটা ২১। তাহলে এটা তো একটা সামন্তরিক। তাহলে এটা তো সামন্তরিক হলো, তাহলে চলো। আর এখানেও দেখো ১২ আর ২৭ লিখে ফেলেছি, এটা ২৭ না, ১২ আর ২১। এটা রম্বস না, এটা সামন্তরিক। সামন্তরিকের পরিসীমা সমান সমান কি হবে? সামন্তরিকের পরিসীমা হয়ে যাবে, এই দেখো, ২ গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। সামন্তরিকের পরিসীমা। তাহলে লেখো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য কত এখানে 12 সেন্টিমিটার যোগ প্রস্থ কত 21 সেন্টিমিটার। তাহলে 2 ইন্টু 12 আর 21 যোগ করো, 2 আর 1 3, 2 আর 1 3, 33 সমান সমান 33 গুণ 2 করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 66 মিটার হবে, সেন্টিমিটার, সরি, সেন্টিমিটার। এটা হয়ে গেল তোমার পরিসীমা। এবার পরেরটা দেখি কি রয়েছে। হ্যাঁ, এটাও বিষমবাহু ত্রিভুজ ধরেছি আমরা, এটাও বিষমবাহু ত্রিভুজ হিসাবে করব। কিন্তু এটাকে বিষমবাহু ত্রিভুজ হিসাবে কিভাবে করব? আম, এই বাহুটার দৈর্ঘ্য তো আমরা জানি না, তাই তো? তাহলে এবার আমরা কিভাবে বার করব? দেখো, এইখানে এই ত্রিভুজটার দৈর্ঘ্য আমরা জানি না, মানে এই বাহুটার, কিন্তু এটা আবার সমবাহু ত্রিভুজও না, তাই তো? কারণ এই বাহুটা রয়েছে 14 সেন্টিমিটার, এটা রয়েছে 17 সেন্টিমিটার। তাহলে আমি কিভাবে করব এই অঙ্কটা? এটা বিষমবাহু ত্রিভুজ যার একটা বাহু জানা নেই। চলো দেখা যাক। ৬ দাগের অঙ্ক এটা। বিষমবাহু ত্রিভুজ এটা তো সমবাহু লাগছে, চলো যাই লাগুক না কেন, মনে করো বিষমবাহু। একটা বাহু বলেছে 14 সেমি আর একটা বাহু বলেছে 17 সেমি। এটা হচ্ছে 14 সেন্টিমিটার, এটা হচ্ছে 17 সেন্টিমিটার। এইটা আমরা জানি না, না জানলে আমরা কিভাবে পরিসীমা বার করব? পরিসীমা করতে গেলে আমাকে সব কয়টা বাহুর যোগফল করতেই হবে। এটা সমদ্বিবাহু ত্রিভুজ কি? হুম, এটা হতে পারে সমদ্বিবাহু ত্রিভুজ। না হলে আমাদের একটা জানা যখন নেই, তাহলে কিভাবে আমরা করব, তাই তো? এখানে যদি আমরা কাল্পনিক একটা লম্ব টেনেও নিই, তবে
এইটুকুর আমরা জানতে পারবো না কতটুকু, এইটুকু না জানতে পারলে এটার মান অতিভুজ হিসাবে বারও করতে পারবো না, কারণ আমরা এইটুকুর মানই জানি না, বুঝেছো? আর এইটুকুর মানও তো জানি না, তাহলে এক হতে পারে এটা সমদ্বিবাহুই ত্রিভুজ। এখানে স্পষ্ট করে ওরা এক জায়গায় লিখে দিয়েছে আর এক জায়গায় তাই লিখে দেয়নি। তাহলে এটা আমরা সমদ্বিবাহু ত্রিভুজ হিসাবেই করব। তাহলে এটাও 14 সেন্টিমিটারই ভাববো সমদ্বিবাহু ত্রিভুজ হিসাবে। আর দেখো সমদ্বিবাহু ত্রিভুজের জন্য সূত্র জানো? পরিসীমার সূত্র সমকোণী ত্রিভুজ জানি, সমবাহু ত্রিভুজ জানি, সমদ্বিবাহু জানি না। সমদ্বিবাহু ত্রিভুজের জন্য যদি না জানো তাহলে সিম্পল ত্রিভুজের এই পরিসীমার সূত্রই লাগিয়ে দাও না, অত কি আছে, চলো লাগিয়ে দেওয়া যাক। কারণ যে কোনো, আমরা জানি যে আহ, বাহু বিশিষ্ট যেটা মানে চারটে বাহুই হোক না কেন, পাঁচটা বাহুই হোক না কেন, ছয়টা বাহুই হোক না কেন, পরিসীমা সবসময় বাহুগুলোর যোগফল হবে। তাই আমি এখানে যোগফল হিসাবে করে দিলাম। অতএব পরিসীমা সমান সমান 14 যোগ 17 যোগ 14 সেন্টিমিটার। চলো আমরা এখানে এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ হিসাবে ভাবা হলো, লিখো ত্রিভুজ হিসাবে ভাবলাম। ঠিক আছে, এটা লিখে নিতে হবে কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ হিসাবে ভাবলেই এটা আমরা 14 সেন্টিমিটার লিখতে পারি, কারণ এটা 14 হলে এটা 14ই হবে। তাহলে এটা হয়ে গেল সমান সমান 14, তাহলে যোগ করো 14, 17 আর 14 যোগ করলে কত হয়? 4 আর 7 কত হয়? 7, 8, 9, 10, 11, 11, 12, 13, 14, 15, 15 র 5 আছে আমার 1, 1 আর 1 2, 3 আর 1 4, 45, পরিসীমা 45 মিটার। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আর এইভাবেই অঙ্কগুলো করতে হবে, এটা বেসিক ছিল। তোমাদের অঙ্ক যে অনুশীলনী শুরু হবে 15.1, 15.2, সেখানে ঢুকবো আমরা এবং দেখবো একটু একটু আহ, একটু তোমাদের জটিল হিসাবে বলে দেওয়া থাকবে কি বেড়া লাগাতে কত খরচ হবে, তারপর এরকম আরো কিছু গাছতে দেওয়াল কাটতে কত খরচ হবে, মানে অনেক কিছু ঝামেলা থাকতে পারে, কিন্তু সেগুলো স্পষ্টভাবে তোমরা যদি ছবি এঁকে নিতে পারো তাহলে দেখবে সমস্ত অঙ্ক করতে একদম সুবিধা হয়ে যাবে। তো চলো আজকে এই অবধি, এরপরে আমরা শুরু করব 15.1 কোষে দেখিটা। ঠিক আছে, ওকে।